Welcome to today's Just Now. হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই রেসপন্স করেছেন যে শুনতে পাচ্ছেন। তারপরে একটু জানাবেন যারা এইমাত্র জয়েন করেছেন তারা একটু জানাবেন যে ক্লিয়ার হচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এই সব বিষয়াদি একটু জানাবেন। ঠিক আছে? ধাপের বিশাল সেকেন্ড ফেজে অংশগ্রহণ করেছি ফার্স্ট ফেজের পর, অর্থাৎ ফার্স্ট ফেজে আমরা একের এ থেকে ক্লাসগুলো শুরু করেছিলাম। একের এ থেকে আমরা ক্লাসগুলো করেছিলাম আপনার একের আর পর্যন্ত। তো ঠিক সেম ভাবে আমরা সেকেন্ড পেজে যে ক্লাসগুলো করব সেটি হচ্ছে কি দুইয়ের এ থেকে শুরু করে সেটা কিন্তু আবার ধীরে 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 একদম ভি পর্যন্ত যাবে। ঠিক আছে? সো ধৈর্যের সাথে সুন্দর করে যারা শিখতে চাচ্ছেন অষ্টম বেস থেকে অনেকে, হ্যাঁ ওকে। সো দেখুন আমরা দুইয়ের এ তে চলে আসি। দুইয়ের এর যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে ভার্বের উপর। ভার্ব। তো ফার্স্ট পেজে আমরা আলোচনা করেছিলাম অনেক বিষয়াদি, সেগুলো যারা মনে রেখেছেন তারা একটু মনে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, আবার এই ফাঁকে ফাঁকে সেই বিষয়গুলো পড়ে নেবেন। ঠিক আছে? তো যাই হোক, অল ক্লিয়ার বলেছেন। 9 বেজ থেকে অংশগ্রহণ করেছেন, 10 বেজ থেকে, অষ্টম বেজ থেকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা রেসপন্স করেছেন, এবং যাদের কোনো প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো এখানে শেয়ার করবেন। ঠিক আছে? তো যাই হোক, দেখুন আমরা আজকের সেকেন্ড পেজের ক্লাসগুলো হচ্ছে ভার্ব নিয়ে। সো ভার্ব নিয়ে যদি প্রথমেই আমরা একটা সূক্ষ্ম ধারণা আপনাকে দিই যে ভার্ব আসলে কি। ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে ইংলিশের হার্ট। এই যে ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, সেই ভার্বের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে। সো ভার্বের গুরুত্বটা হচ্ছে কি, ভার্ব হচ্ছে প্রথমে আপনার একটা মানুষের যেমন হার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক সেম ভাবে ভার্ব হচ্ছে ইংলিশ সেন্টেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আপনার ভার্ব। সো ভার্বের যে ব্যাপারটা নিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি, এটা একটা বিশাল বড় ক্লাস, কারণ ভার্বের অনেকগুলো ক্যাটাগরি আছে, ভার্বের অনেকগুলো খেলা আছে ইংলিশ সেন্টেন্সের মধ্যে। সেই জিনিসগুলো আমাদের আবিষ্কার করতে হবে, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা ভার্ব সম্পর্কে যে কমন একটা ধারণা পাই সেটা হচ্ছে ভার্বকে মানুষের হার্টের সাথে তুলনা করা হয়। যেমন মানুষের জন্য হার্ট খুব গুরুত্বপূর্ণ, ঠিক সেম ভাবে একটা সেন্টেন্সের জন্য ভার্ব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ কি, কারণ ভার্ব ছাড়া কখনই আপনি কোনো সেন্টেন্স কল্পনা করতে পারবেন না। সো ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্ট, একটা সেন্টেন্সের হৃদয় যেটাকে বলে। সো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স আপনি কল্পনা করতে পারবেন না, এবং কি একটা ভার্ব, সিম্পলি একটা ভার্ব একটা সেন্টেন্স হতে পারে, সিম্পলি একটা ভার্বও কি হতে পারে, সেন্টেন্স হতে পারে। যাই হোক, যেহেতু আমরা একটা বিশাল জিনিসে প্রবেশ করছি, সেহেতু আমাদের প্রাথমিক দিকে ভার্ব নিয়ে একটু আলোচনা করছি, যে আলোচনাগুলো আসলে আপনাদের হয়তো অনেকেরই জানা আছে। তারপর আমরা একটু করে নিচ্ছি। ঠিক আছে? তো দেখুন ভার্বের যে ব্যাপারটা, ভার্বকে আমরা 3টি পয়েন্ট এখানে দিয়েছি ভার্বের। প্রথম পয়েন্টে হচ্ছে দেখুন, ভার্বস আর দ্য হার্টস অফ ইংলিশ সেন্টেন্সেস। ইংলিশ বাক্যের ভার্ব হচ্ছে কি হার্টস। দেখুন হার্টস। ঠিক আছে? ভিডিও কি পরে ডাউনলোড করতে পারবেন? হ্যাঁ, ডাউনলোড করতে পারবেন ভাইয়া, ভিডিওগুলো ডাউনলোড করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কে বলেছেন এটা? ভিডিও ডাউনলোড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো দেখুন আমরা ভার্বের তিনটি বৈশিষ্ট্য এখানে শিখতে যাচ্ছি। তো এটি হচ্ছে কি, ভার্বের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হার্টস অফ ইংলিশ সেন্টেন্স। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নো সেন্টেন্স ক্যান বি কমপ্লিটেড উইদাউট এ ভার্ব। একটা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স আপনি কল্পনা করতে পারবেন না। 3 হচ্ছে আ ভার্ব ক্যান বি আ সেন্টেন্স বাই ইটসেলফ, মানে একটা ভার্ব নিজে একা একা কি হতে পারে, একটা সেন্টেন্স রিপ্রেজেন্ট করতে পারে। যেমন সিং যদি বলি, তার মানে কি গাও। ঠিক আছে? ড্রাইভ, ড্রাইভ করো, সিং করো। ঠিক আছে? গো, যাও। সো একটা ভার্বও আপনার একটা সেন্টেন্সের ভূমিকা পালন করতে পারে। এখান থেকে আমরা যে বিষয়টা বুঝছি, ভার্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংলিশের মধ্যে। ভার্ব একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে বিস্তার করেছে, এবং ভার্বের বিশাল একটা আছে, মানে ক্ষেত্র আছে, বিশাল একটা শাখা প্রশাখা আছে। সবগুলো জিনিস আমরা শিখবো, নন ফাইনাইট সেন্স থেকে শুরু করে ফাইনাইট সেন্স, নন ফাইনাইট সেন্স, এবং বিভিন্ন ধরনের ভার্বের যে মার্কেজ আছে সেগুলো আমরা এখান থেকে শিখবো। তো ভার্বের ব্যাপারে আর কোনো কথা আমরা বলতে চাচ্ছি না। ভার্ব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং ভার্ব হচ্ছে ইংলিশ সেন্টেন্সের হার্ট, এবং ভার্ব হচ্ছে একাই একটা সেন্টেন্স রিপ্রেজেন্ট করতে পারে। এগুলো আমরা জানলাম। যাই হোক, এখন আমরা ভার্বের যে বিশাল শাখার কথা আমি বলেছি সেই শাখাটা নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করবো। দেখুন ভার্বের এই শাখাটাকে আমরা নাম দিয়েছি ভার্ব ডায়াগ্রাম। দেখুন ভার্ব ডায়াগ্রাম অর্থাৎ আমরা যে জিনিসগুলো শিখবো সব জিনিস এখানে নিয়ে আসছি। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসকে এখানে আমরা ক্যাটাগরি করে আমরা আস্তে আস্তে সামনের দিকে গিয়ে এই ব্যাপারগুলো শিখবো। দেখুন ভার্বকে আমরা কিভাবে ভাগ করেছি এবং কিভাবে শ্রেণী বিভাগ করেছি, কয়টা জায়গা থেকে কয়টা জিনিসে আমরা ভাগ করবো, সেই ব্যাপারগুলো আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। তো এখানে দেখুন ভার্বের যে প্রকারভেদটা, সেটা প্রথমেই আমরা কিসের উপর ডিপেন্ড করে, এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করেছি। এক্সপ্রেশন মানে হচ্ছে কি, এক্সপ্রেস করা, এক্সপ্রেস করে, কি এক্সপ্রেস করে সেটার উপর ডিপেন্ড করে আমরা ভার্বকে দুটি ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, আর একটা হচ্ছে স্টেটিভ ভার্ব। খেয়াল করুন,
এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা হচ্ছে এক্সপ্রেশন, মানে কি প্রকাশ করে সেটার উপর। এটা অ্যাকশন ভার্ব এবং আরেকটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। অ্যাকশন ভার্বকে আবার দুটি ভাগ ক্যাটাগরিতে ভাগ করেছি। অ্যাকশন মানে যেটা দিয়ে কাজ করা বোঝায়, স্ট্যাটিক হচ্ছে কি যেটা দিয়ে অবস্থান বোঝায়, স্থান বোঝায়, কোনো কিছু কোন অবস্থায় আছে সেটা বোঝায়, সেটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। এগুলো আশা করি অনেকেই জানেন। এখন অ্যাকশন ভার্ব হচ্ছে কাজ করা বোঝাবে, যেটা বসে থাকবে না। তো কাজ করার যে ভার্বটা সেটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফিজিক্যাল ভার্ব আর একটা হচ্ছে মেন্টাল ভার্ব। মানে কাজ করার বিষয়টাকে আপনার ফিজিক্যালি হতে পারে, আবার কাজ করার বিষয়টা আপনার হতে পারে মেন্টাল, মানসিকভাবে আপনি কোনো কিছু করছেন, চিন্তা করছেন, এরকম যে ব্যাপারগুলো যেটা দেখা যায় না সেটা হচ্ছে কি মেন্টাল ভার্ব। বাট করতেছেন, যেমন চিন্তা করতেছেন, এটা আপনার মাথায় ব্রেনে আপনি কাজটা করছেন। তো সেই ক্ষেত্রে মানুষ আপনার কাজটাকে দেখতে পায় না, বাট আপনি একটা কাজ করছেন, সেহেতু এটা অ্যাকশন ভার্ব। এবং ফিজিক্যাল ভার্বটাও অ্যাকশন ভার্ব, কারণ ফিজিক্যাল ভার্ব শারীরিকভাবে যে কাজটা করা হয়, যেটা আপনি দেখেন, সেটা হচ্ছে ফিজিক্যাল ভার্ব। তো এগুলো একটু জানতে হবে এই জন্য যে এগুলো ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে কখন একটা ভার্ব আইএনজি হয়, কখন একটা ভার্ব আইএনজি হয় না। যেমন আমরা বলি যে সি এর সাথে আইএনজি হয় না, আই এম সিইং ইউ, এরকম হয় না। তো এগুলো কেন হয় না সেটার উপর, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের হেল্প করবে। তারপরে দেখুন আমরা স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব বলতে আমরা বলছি কোনটা, যে স্ট্যাটাস বোঝায়, মানুষের স্ট্যাটাস বোঝায়, কোন অবস্থায় আছে, কোন পজিশনে আছে, এই ধরনের, মানে কিভাবে আছে, কোন পজিশনে, কোনো কিছু করছে না, জাস্ট সেটা কি অবস্থায় আছে, অবস্থা প্রকাশ করা হয় যেসব ভার্ব দিয়ে, সেটাকে আমরা স্ট্যাটিক ভার্ব বলি। এবং এই স্ট্যাটিক ভার্বকে আমরা একটা ক্যাটাগরিতে ভাগ করেছি, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সেটা হতে পারে কি লিঙ্কিং ভার্ব। সো দেখুন এখান থেকে আমরা যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে সকল লিঙ্কিং ভার্বকে আমরা স্ট্যাটিক ভার্ব বলতে পারি, কিন্তু সকল স্ট্যাটিক ভার্বই যে লিঙ্কিং ভার্ব হবে এরকম না ব্যাপারটা। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমত এক্সপ্রেশন অনুযায়ী ভার্বকে যে ক্যাটাগরিতে ভাগ করেছি, এই বিষয়টা আশা করি, ক্যাটাগরিটা ভাগ করার ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এরপর একটু নিচের দিকে যাই, আমরা এগুলো ডিটেলস শিখবো। তো পরেরটা দেখুন, পরেরটা হচ্ছে আপনার ফর্ম অনুযায়ী ভার্বকে কয়টা ভাগে ভাগ করা যায়। ফর্ম মানে হচ্ছে কি গঠন, ভার্বের গঠন। দেখুন আগেরটা ছিল এক্সপ্রেশন, আগেরটা ছিল কি এক্সপ্রেশন মানে প্রকাশ ভঙ্গিমা, মানে তার অবস্থা, নাকি ফিজিক্যাল অ্যাকশন, অ্যাকশন নাকি অবস্থা, কাজ করে ভার্বটা দিয়ে নাকি কোনো একটা অবস্থা বোঝায়। তারপর আমরা আসলাম কি ফর্মে। ফর্ম মানে হচ্ছে কি গঠন, মানে এই গঠনগত ভাবে ফর্ম মানে ভার্বের গঠন কিরকম হতে পারে। সো সিম্পলি এই ভার্বের গঠনগুলো আপনারা জানেন। তো দেখুন প্রথমটা হচ্ছে কি বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এগুলো আপনারা জানেন। পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এই 6টা ফর্মে আমরা বিভক্ত করেছি ভার্বকে, ঠিক আছে, 6টা ফর্মে। তো এই 6টা ফর্ম নিয়ে আমরা আলোচনা করব এবং এটা খুবই সিম্পল ব্যাপার, সে কারণে এই আলোচনা এখানে দীর্ঘায়িত করব না। বেস ফর্ম আমরা জানি, বেস ফর্ম কি প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যেটা হচ্ছে আইএনজি ফর্ম, ইনফিনিটিভ ফর্ম হচ্ছে 2 + ভার্ব 1 যেটা সেটা। তো দেখুন এখানে পাস্ট ফর্মকে আবার দুটি ক্যাটাগরিতে ভাগ করা আছে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে কি ইরেগুলার। রেগুলার কোনটা, যেটা আপনার একটা মিল বিন্যাস গঠন করে প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল হয় সেটা, ঠিক আছে। সেটা হচ্ছে কি যেমন যেমন আপনার বলা হয় কি যে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে যে ধরেন বললাম কনস্ট্রাক্ট, শব্দটা কনস্ট্রাক্টেড এইভাবে যে বিষয়গুলো হয় সেটা ইডি যোগ করে একটা থিম ফলো করে যখন আপনার ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে যায় সেগুলোকে আমরা রেগুলার বলি। আর ইরেগুলার হচ্ছে যেমন ইট, অ্যাট, ইটেন, মানে কোনো ফর্ম আর কোনো থিম গঠন না করে সে সরাসরি ইট থেকে অ্যাট থেকে ইটেন কোনো রুলস ফলো করে না, সেগুলোকে আমরা ইরেগুলার বলি। এগুলো আপনাদের জানা আছে। তো প্রাথমিকভাবে আমাদের এগুলো বলছি, যারা জানেন তারাও শুনবেন, যারা জানেন না তারাও একটু শুনবেন, নতুন কিছু এখানে আর আমরা দেখছি না। তারপর দেখুন আমরা ফর্ম অনুযায়ী ব্যাপারটাকে আমরা আশা করি বুঝে গেছেন। আমরা এবার চলে আসছি ভার্বকে আমরা ফাংশন অনুযায়ী কয়টা ভাগে ভাগ করতে পারি। ফাংশন মানে কি, যে এটা কি ফাংশনে আছে, মানে এটার ভূমিকাটা কি, ভার্বটা ওই সেন্টেন্সের মধ্যে কি ভূমিকা পালন করছে সেটা হচ্ছে ফাংশন। আমরা একদম ফার্স্ট পেজ আলোচনা করেছিলাম ফাংশন ইউনিটস এবং ফর্ম ইউনিটস। আশা করি সেই কনসেপ্টটা এখানে যদি অ্যাপ্লাই করেন তাও বুঝতে পারবেন। তো ফাংশন অনুযায়ী ভার্বকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। ফাংশন অনুযায়ী ভার্বকে আমরা ভাগ করেছি অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল আর মেইন ভার্ব যেটাকে আমরা বলি অনেক সময় অক্সিলারি অর প্রিন্সিপাল ভার্ব বলে আমরা এটাকে আইডেন্টিফাই করে থাকি, ঠিক আছে। ওকে, তো দেখুন এখানে আমরা যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে কি ফাংশন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং কি প্রিন্সিপাল ভার্ব, এই দুটা ক্যাটাগরিতে আমরা ফাংশন অনুযায়ী ভাগ করেছি। এবং অক্সিলারি ভার্বকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করেছি, প্রাইমারি আর একটা হচ্ছে কি মডেলস। প্রাইমারি এবং মডেলস। আমরা প্রাইমারিকে আবার তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি। একটি হচ্ছে টু বি ভার্ব, যেটা অ্যাম, ইজ আর ওয়াজ, এগুলো আপনারা জানেন। টু হ্যাভ ভার্ব, এটাও আপনারা জানেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে যেটা হয়। টু ডু ভার্ব, ডু, ডিড, ডান যেটা, ঠিক আছে। এগুলো আপনারা ফার্স্ট পেজে একটু টাচ পেয়েছিলেন। তো আমরা এখন সেকেন্ড পেজে ফাংশন অনুযায়ী ভার্বকে কয়েকটা ভাগে ভাগ করেছি, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং এদিকে হচ্ছে অক্সিলারিকে আমরা প্রাইমারি, মডেলস হিসেবে ভাগ করেছি। আমরা এগুলো জানি, জাস্ট একটু জানার জন্য প্রত্যেকটা ভার্বকে আমরা ক্লাসিফিকেশন করছি বুঝার জন্য, ঠিক আছে। তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। একজন ইরেগুলার বানানটা ভুল ধরেছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে, সো আমরা এই ব্যাপারটা আশা করি বুঝে গেছেন।
তারপর দেখুন ভার্বকে আমরা কনসিডারিং টেন্স মানে হচ্ছে কি টেন্সের উপর ডিপেন্ড করে ভার্বকে কয়টা ভাগে ভাগ করা যায়। টেন্স, দেখুন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে টেন্সের উপর ডিপেন্ড করে ভার্বকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি ফাইনাইট আর একটা হচ্ছে কি নন ফাইনাইট। দেখুন ফাইনাইট এবং নন ফাইনাইট সেন্স, আমরা এটা সেন্স নিয়ে আলোচনা করব। ফাইনাইট সেন্স এবং নন ফাইনাইট সেন্স, এটা হচ্ছে মেজর একটা পার্ট ইংলিশ ভাষা শিখতে গেলে আপনার ব্যাপারটা লাগে। এটা হচ্ছে কি যেমন ধরেন আপনি ইংলিশ সেন্টেন্স বলেন কিংবা ইংলিশ ভাষাটাকে বলেন, এই ভাষায় এই ভার্বকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। আগের যে বিষয়গুলো শিখেছেন এগুলো এগুলো ইম্পর্টেন্ট, বাট এখন যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ভার্বকে টেন্স অনুযায়ী ভাগ করা। ভাগগুলো কি, একটা হচ্ছে আপনার ফাইনাইট সেন্স আর একটা হচ্ছে আপনার নন ফাইনাইট সেন্স। ফাইনাইট সেন্স এবং নন ফাইনাইট সেন্স, ফাইনাইট সেন্স এবং নন ফাইনাইট সেন্স এই দুটি ক্যাটাগরিতে যদি আপনি ভার্বগুলোকে ভাগ করতে পারেন, সেপারেট করতে পারেন, তাহলে আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে। মানে ভার্ব ফ্রেজ গুলো যেগুলো আছে, ইনফিনিটিভ ফ্রেজ, জেরান্ড ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, এই ধরনের যে ফ্রেজ গুলো আছে সেগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা চলে আসবে। এবং ফাইনাইট সেন্স কোনটা? ফাইনাইট সেন্স হচ্ছে সেটা যেটা আপনার টেন্সের মধ্যে পড়ে, আর টেন্সের মধ্যে যদি না পড়ে তাহলে সেটাকে আমরা বলি নন ফাইনাইট সেন্স। যাই হোক, এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করবো। এখন নন ফাইনাইট সেন্সকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে ফাইনাইট, আরেকটা হচ্ছে পার্টিসিপল এবং আরেকটা হচ্ছে জেরান্ড। দেখুন এইখানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে যে ইনফিনিটিভ ফ্রেজ গুলো কি কি ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল, এগুলোর বিশ্লেষণটা আমি এখানে দেখাইনি, জাস্ট আমরা ডিটেলস যখন শিখবো তখন এই ব্যাপারটা আলোচনা করবো। তো দেখুন ইনফিনিটিভ ফ্রেজকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেমন আপনার সেটা হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেটা হতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেটা হতে পারে নাউন ফ্রেজ, ওই ধরনের ফ্রেজে নিয়ে আমরা আলোচনা করবো। তারপরে দেখুন পার্টিসিপলটাকে আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল, তারপর হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল, এরকম তিন ধরনের পার্টিসিপল আছে, সেটা আমরা আলোচনা করব। তারপর হচ্ছে জেরান্ড ভার্সেস পার্টিসিপল, যেই সমস্যাটা নিয়ে আমাদের দেশের অনেক মানুষের মধ্যে সমস্যা রয়ে গেছে, এটা হচ্ছে জেরান্ড ভার্সেস পার্টিসিপল। এগুলো জেরান্ড ভার্সেস পার্টিসিপলের আলোচনাও আমরা এখানে করব, এবং খুব সুন্দরভাবে আপনি কিভাবে সেন্টেন্সের মধ্যে জেরান্ড এবং পার্টিসিপল আইডেন্টিফিকেশন করতে পারবেন এবং সেন্টেন্সে কিভাবে লিখতে পারবেন, কিভাবে বুঝতে পারবেন, কিভাবে অনুধাবন করতে পারবেন, সেগুলো আমরা এখানে আলোচনা করব আশা করি। তারপরে দেখুন মডালসকে, এদিকে মডালসের ক্যাটাগরিটা সেটা হচ্ছে কি ডিফেক্টিভ আর এটা হচ্ছে সেমি মডাল অর পেরিফ্রাস্টিক মডাল বলা হয়। মানে এটা কি যে মডেল ভার্ব গুলোকে দুটি ভাগে ভাগ করতে পারি, যেমন কোন মডেল ভার্ব আপনার নিজে অক্সিলিয়ারি ভার্বের ভূমিকা পালন করতে পারে, আবার মেইন ভার্বের ভূমিকাও পালন করতে পারে, ঠিক না? তো সেগুলোকে আমরা নামকরণ করেছি সেমি মডেল, আর যেগুলো সবসময় মডেল, এরা কোনো মানে সিম্পলি এরা মেইন ভার্ব হিসেবে কখনো বসতে পারে না, তাদেরকে আমরা ডিফেক্টিভ বলি। মানে যেসব মডেল ভার্ব কখনোই মানে নিজেদের স্বকীয়তা বজায় রাখতে পারে না, সেগুলোকে আমরা ডিফেক্টিভ বলি। আর সেমি মডেল হচ্ছে সেগুলো যেগুলো আপনার নিজেদের অর্থ প্রকাশ করতে পারে, শুধুই মডেল না, ঠিক আছে? কখনো কখনো সুযোগ বুঝে কোপ মেরে বসে থাকে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে সে একাই সেন্টেন্সটাকে পরিচালনা করে থাকে, যেমন নিড, যেমন ডেয়ার, এই দুটি শব্দ হচ্ছে সেমি মডেল, কারণ এরা ভার্বের ভূমিকা পালন করে, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের ভূমিকা পালন করে, আবার অক্সিলারি বা সাহায্যকারী ভার্বেরও ভূমিকা পালন করতে পারে। সো এটাও আশা করি বুঝে গেছেন। যেহেতু আমরা টোটাল ক্লাসটা মানে এই এ থেকে শুরু করে দুইয়ের ভি পর্যন্ত আমরা আলোচনা করবো শুধু ভার্বের উপর। সো টোটাল ক্লাসিফিকেশনটা একটু আপনাকে দেখাচ্ছি, আশা করি আপনি ব্যাপারগুলো বুঝেছেন। তারপর দেখুন ভার্বের ক্যাটাগরি আমরা করব যে টপিকটা দিয়ে, সেটা হচ্ছে কনসিডারিং অবজেক্ট। কিসের উপর ডিপেন্ড করে? এবার আমরা অবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। মানে কি এই ক্যাটাগরিটা হচ্ছে কি যে অবজেক্ট কিরকম, মানে অবজেক্টের উপর ফোকাস করে ভার্বকে আমরা ভাগ করব। তো সেটা হচ্ছে কি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। দেখুন ট্রানজিটিভ কেন বলছি? ট্রানজিটিভ হচ্ছে যখন সে একটা অবজেক্ট নিতে পারে, তখন সেটাকে আমরা ট্রানজিটিভ বলি। ইনট্রানজিটিভ হচ্ছে কখন? যখন সে অবজেক্ট নিতে পারে না। তারপর দেখুন ডাইট্রানজিটিভ কেন বলি? যখন সে দুটি অবজেক্ট নেয়, একটা না দুটি অবজেক্ট যখন নেয়। এইভাবে দেখুন কমপ্লেক্স ট্রানজিটিভ, কগনেট ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, এইভাবে ভার্বকে আমরা ভাগ করেছি, যেটা কিসের সাথে রিলেটেড? অবজেক্টের সাথে রিলেটেড। সে কোন ধরনের অবজেক্ট গ্রহণ করবে সেটার উপর ডিপেন্ড করে আমরা এই ক্যাটাগরিটা ভাগ করেছি। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। আমরা আরেকটু নিচের দিকে যাই। তো দেখুন এখানে যে ব্যাপারটা আলোচনা করবো সেটা হচ্ছে কি কনসিডারিং প্রেপোজিশন। মানে প্রিপজিশনের উপর ডিপেন্ড করে ভার্বকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার প্রেপোজিশনাল ভার্ব, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব, যেটা আপনারা ফার্স্ট ফেজে শিখে আসছেন। দেখুন মনে আছে কিনা, আমরা এই ক্যাটাগরিটা ফার্স্ট ফেজে শিখে গেছি, যে প্রিপোজিশনাল কমপ্লিমেন্টে এই জিনিসগুলো আমরা শিখেছিলাম, মনে আছে কিনা একটু জানাবেন। প্রিপোজিশনাল ভার্ব, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব। সো আমরা একটু যে সংক্ষেপে যদি আপনাকে বলি, প্রিপোজিশনাল ভার্ব হচ্ছে প্রিপোজিশন থাকবে সে ভার্বটির মধ্যে, এবং ভার্ব এবং প্রিপোজিশন উভয়ের মুখ্য ভূমিকা পালন এখানে থাকে,
বা তারা পালন করে। 2 নম্বর হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হচ্ছে সেটা যেটা ভার্ব এবং প্রেপোজিশন হিসেবে যেটা বসে, সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল পার্টিকল বলি। যারা ফার্স্ট পেজে ছিলেন তাদের মনে করার জন্য এটা বলছি। 3 নাম্বার হচ্ছে ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব, হচ্ছে যে সেখানে ফ্রেজাল ভার্বও থাকে, প্রেপোজিশনাল ভার্বও থাকে, তাদের কম্বাইনেশনে একটা নতুন একটা অর্থ সৃষ্টি হয়, সেটাকে আমরা ফ্রেজাল প্রিপোজিশনাল ভার্ব বলেছিলাম। তো আশা করি এটাও আপনারা বুঝে গেছেন। তারপরে যে ক্যাটাগরিটা খেয়াল করুন, সেটা হচ্ছে কনসিডারিং অ্যাকশন ডুয়ার। কনসিডারিং অ্যাকশন ডুয়ার মানে কি, কোন ধরনের অ্যাকশন সে করছে, মানে ডুয়ারটা কিরকম, মানে কে কাজটা করছে, কাকে দিয়ে করাচ্ছে, এইরকম অর্থে আমরা ভার্বকে কয়েকটা ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্যাসিভ ভার্ব, যেমন প্যাসিভ, দেখুন অ্যাকশন ডুয়ার, কে কাজটা করছে, তাকে কি করানো হচ্ছে নাকি তাকে অন্য কেউ করতে বাধ্য করছে, এইরকম সেন্স থেকে আমরা কনসিডারিং অ্যাকশন ডুয়ারের উপর ডিপেন্ড করে ভার্বকে কয়েকটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্যাসিভ ভার্ব, আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর একটা হচ্ছে পজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব, ইরগেটিভ ভার্ব, ইমপার্সোনাল ভার্ব, অ্যাক্টিভ ভার্ব। দেখুন এখানে প্যাসিভ, কোয়াসি প্যাসিভ এগুলো আমরা আলোচনা করব, তবে সিরিয়াল অনুযায়ী এটা একটু নিচের দিকে আসে, আমরা নিচের দিক থেকে এই ব্যাপারগুলো আলোচনা করব। সো এই ছিল আমাদের পুরো ভার্বের ব্যাপারটা, ভার্বের ক্লাসিফিকেশনটা, যে এখানে ভার্বের টোটাল ক্লাসিফিকেশনটা আমরা এখানে আলোচনা করেছি বিভিন্ন টপিকস এর উপর ডিপেন্ড করে, যে সেটা কনসিডারিং অবজেক্ট হতে পারে, সেটা ফাংশন হতে পারে, সেটা কনসিডারিং টেন্স হতে পারে, সেটা ফর্ম হতে পারে, সেটা এক্সপ্রেশন হতে পারে। তো দেখুন এই ব্যাপারগুলো আপনারা বুঝেছেন কিনা, জাস্ট আপনার পিডিএফ ফাইল যখন আপনারা হাতে পাবেন, পিডিএফ ফাইল থেকে এই ক্লাসিফিকেশনটা একটু জেনে রাখবেন, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট আপনি বুঝার জন্য যে এই সেন্স থেকে জিনিসগুলোকে ভাগ করা যায়, এই সেন্স থেকে জিনিসগুলোকে অনুধাবন করা যায়, ভার্বটাকে অনুধাবন করা যায়। ঠিক আছে, তো মনে হচ্ছে যে আপনারা এই ব্যাপারগুলো বুঝেছেন। যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে সেটা একটু আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ব। আশা করি সবকিছু ক্লিয়ার আছে এবং কোনো প্রবলেম নেই, এবং আপনারা আমাকে শুনতেও পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, এবং এতক্ষণ যে ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করেছি সেটা আপনাদের কাছে বোধগম্য এবং বুঝে গেছেন। ঠিক আছে, ওকে, আমি একটু জাস্ট দেখছি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। আজকে ইউটিউবে আমরা দেইনি, ঠিক আছে, ইউটিউবে অপশনটা অফ রেখেছি। ভাই আমার ক্লাস আটকে যাচ্ছে, হ্যাঁ, আপনাকে সমাধান দেয়া হয়েছে। ওকে, সো আশা করি আপনাদের মধ্যে কোনো কনফিউশন নেই এবং ব্যাপারগুলো বুঝে গেছেন। ওকে, সো ভার্বের ক্লাসিফিকেশনটা আশা করি বুঝতে পেরেছেন। একটু হালকা করে ইয়েস, ওকে এরকম একটু কমেন্ট করে দিবেন, তাহলে আমি বুঝতে পারি যে আপনারা আছেন, আপনারা শুনতে পাচ্ছেন এবং ব্যাপারটা নিতে পারছেন। ওকে, সো আমরা এখন প্রথমত, অর্থাৎ যে বিষয়টা বা যে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমরা ভার্ব ভাগ করেছিলাম, ঠিক আছে, প্রথম যে মানে টপিক্সটা, ভার্ব ডায়াগ্রামের প্রথম টপিক্সটা, যেহেতু আমরা একটা জিনিস ক্লিয়ারলি জানতে চাই, সেই কারণেই আমি এগুলোকে এইভাবে ক্লাসিফিকেশন করেছি। এবং এই যে অ্যাকশন ভার্ব, স্ট্যাটিক ভার্ব আপনার ইংলিশে যে কতটা গুরুত্বপূর্ণ, বা আমি সেগুলো আলোচনা না করলে হতো, বাট অ্যাকশন ভার্ব এবং স্ট্যাটিক ভার্বের উপর ডিপেন্ড করে আপনার অনেক কিছু শিখতে হবে, ঠিক না, অনেক কিছু, আইএনজি কেন হয়, আইএনজি কেন হয় না। সো যেহেতু আমরা ভার্ব নিয়ে অনেকগুলো ক্লাস রেখেছি, প্রায় 2 এর এ থেকে শুরু করে 2 এর ভি পর্যন্ত আপনার ভার্বের উপর ক্লাস হবে, ঠিক আছে। সো আমরা চাচ্ছি ভার্বের একদম সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে। আমি প্রথমেই জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করতে পারতাম, যাতে আপনার মধ্যে আকর্ষণটা থাকে, কিন্তু আমরা জেরান্ড এবং পার্টিসিপল আস্তে আস্তে ধাপে ধাপে আসবো। যেমন এখানে আমরা প্রথমে এক্সপ্রেশন অনুযায়ী রেখেছি, ফর্ম অনুযায়ী রেখেছি, ফাংশন অনুযায়ী রেখেছি, কনসিডারিং টেন্স অনুযায়ী রেখেছি, তারপর আপনার কি কনসিডারিং অবজেক্ট অনুযায়ী রেখেছি। এই যে সিরিয়ালি যখন আসবে তখন আমরা জেরান্ড ভার্সেস পার্টিসিপল শুধু শিখবো, এবং সেখানে জেরান্ড ভার্সেস পার্টিসিপলের কত রকম হতে পারে সেগুলো আমরা শিখবো। তো প্রথমেই, যেহেতু আমি আবারও বলি, যেহেতু আমাদের ক্লাস এখানে ভার্বের উপর অনেকগুলো ক্লাস হবে, সেহেতু আমরা চাচ্ছি প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি জানার জন্য। যারা ইংলিশ লার্নার আছেন, যারা ভালো উৎসুক শিখতে চান, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো প্রথমে দেখুন আমরা এক্সপ্রেশন অনুযায়ী ব্যাপারটা শিখবো। এক্সপ্রেশন, ওকে, অনেকেই কমেন্ট করছেন, ইয়েস বলেছেন, হ্যাঁ, ওকে, সো একটু একটু নাড়াচাড়া দিয়ে একটু রেসপন্স করবেন যে হ্যাঁ শুনতে পাই, হ্যাঁ বুঝতে পাই, ঠিক আছে। ওকে, সো অসংখ্য ধন্যবাদ যারা রেসপন্স করেছেন। তো আমরা যেটাতে চলে আসছি সেটা হচ্ছে ভার্ব ডায়াগ্রামে প্রথম যে এক্সপ্রেশন অনুযায়ী প্রকারভেদটা ছিল, সেটাতে এক্সপ্রেশন অনুযায়ী ভার্বকে আমরা ভাগ করবো এখন, এবং পর্ব যে এক্সপ্রেশন অনুযায়ী অ্যাকশন ভার্ব, স্ট্যাটিক ভার্ব, ফিজিক্যাল ভার্ব, মেন্টাল ভার্ব এবং লিঙ্কিং ভার্ব নিয়ে যে আলোচনাগুলো হবে। লিঙ্কিং ভার্বটা আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং লিঙ্কিং ভার্বটা কিন্তু অনেকটাই বুঝার। সো আমরা সেটাতে চলে যাই। যে তো প্রথমেই দেখুন আমরা এক্সপ্রেশন অনুযায়ী যে ব্যাপারটা শিখবো। এক্সপ্রেশন অনুযায়ী ভার্বকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, প্রথমটা হচ্ছে অ্যাকশন ভার্ব এবং আরেকটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। তো প্রথমটা দেখুন, সেটা হচ্ছে এক্সপ্রেশন অনুযায়ী ভার্বের আলোচনা। তো এক্সপ্রেশন অনুযায়ী ভার্বকে আমরা অ্যাকশন ভার্ব, স্ট্যাটিক ভার্ব, ফিজিক্যাল ভার্ব, মেন্টাল ভার্ব এবং লিঙ্কিং ভার্ব, এই কয়েকটা ভাগে ভাগ করেছি। সেখানকার
প্রথম যে ভার্বটা সেটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব। প্রথম যে ভার্বটা সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। অ্যাকশন ভার্ব নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথম যে প্রকারভেদটা সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তো দেখুন অ্যাকশন ভার্ব নিয়ে আমরা প্রথমেই চলে আসি। অ্যাকশন ভার্ব মূলত আমরা বলছিলাম যে ভার্ব দিয়ে আপনি কোনো কাজ করা বোঝাতে পারেন। মানে আপনি নড়াচড়া করতেছেন এরকম ভার্বকে আমরা অ্যাকশন ভার্ব বলি। বা দূর থেকে দেখা যায় যেসব ভার্ব সেটাকে আমরা অ্যাকশন ভার্ব বলি। দেখুন এখানে অনেকগুলো কাজ দেখানো হচ্ছে। এখানে অনেকগুলো কাজ দেখানো হচ্ছে যে কাজগুলো আসলে দেখা যায়। যে কাজগুলো দেখুন দেখা যাচ্ছে বা কেউ করতেছে বললে তার ভিতরে একটা অ্যাকশন দেখা যায়, ক্রিয়া দেখা যায়, ভাব দেখা যায় সেগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলছিলাম। তো অ্যাকশন ভার্বের কয়েকটা বিষয় আমরা পড়ে নেই। অ্যাকশন ভার্ব, অ্যান অ্যাকশন ভার্ব ইজ এ ভার্ব দ্যাট এক্সপ্রেস ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশন। দেখুন অ্যাকশন ভার্ব মেন্টালিও কিন্তু অ্যাকশন ভার্ব হয়। যেমন ধরেন আপনি খুব চিন্তা করছেন, সেটাও কিন্তু অ্যাকশন ভার্ব। কারণ আপনি এই মুহূর্তে চিন্তা করতেছেন। চিন্তা করাটাও একটা অ্যাকশন ভার্ব। যদিও এটা দেখা যায় না কিন্তু এটার এক্সপ্রেশনটা কিন্তু দেখা যায়। প্রকাশভঙ্গিটা কিন্তু দেখা যায়। কেউ চিন্তা করলে দেখবেন হাঁটে, মাথা চুলকায়। তার মানে এটা একটা কাজ, এটা হচ্ছে ব্রেইনের কাজ। কিন্তু এটা করতে হয়। কাজটা কি চলমান বা কোনো কিছু বুঝাচ্ছে যেটা করতে হচ্ছে আপনাকে। ঠিক আছে? আর ফিজিক্যাল ব্যাপারটা তো শরীরের ভিতর নজর দিলেই দেখা যায় যে শারীরিক কাজ এটা যে বাইরে থেকে দেখা যায়। আর মেন্টাল যে অ্যাকশনটা সেটা হচ্ছে ব্রেইনের কাজ। ব্রেইন করে কিন্তু এটা কাজ, এটা অ্যাকশন। ঠিক আছে? এটা কিন্তু স্টেট অবস্থা না। স্টেট মানে হচ্ছে অবস্থা। এটা কিন্তু অবস্থা না, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। সো মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এই দুইটা টাইপের উপর ভিত্তি করে আমরা অ্যাকশন ভার্বকে ভাগ করছি। ঠিক আছে? অ্যাকশন ভার্বকে কয় ভাগে ভাগ করা যায় তাহলে? অ্যাকশন ভার্বকে আমরা এই মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এই দুটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো ব্যাপারটা অ্যাকশন ভার্বের ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি যে অ্যাকশন ভার্বকে আমরা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এই দুটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো আমরা চলে আসলাম একটু মেন্টাল ভার্ব এবং ফিজিক্যাল ভার্বের একটু জাস্ট আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। ফিজিক্যাল ভার্বস রিফার্স টু দ্য অ্যাকশন ক্যারিড আউট বাই আওয়ার বডি পার্টস, যেটা আমরা বডি দিয়ে করি, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে করতে হয়, সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল ভার্বস। মেন্টাল ভার্বস হচ্ছে রিফার টু অ্যাকশনস ক্যারিড থ্রু আওয়ার ইন্টেলেকচুয়াল পাওয়ার। ইন্টেলেকচুয়াল পাওয়ার অর মাইন্ড মানে আমাদের বুদ্ধিগত, আমাদের যে ইন্টেলেক্ট আছে, আমাদের মাইন্ড অর ব্রেইন আছে, সেই ব্রেইন দিয়ে আমরা যে কাজগুলো করি সেগুলোকে আমরা বলি মেন্টাল ভার্ব। সো দে টক about how we feel, কিভাবে আমরা অনুভব করি, or what our attitude is towards something, কোনো কিছুর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, এগুলো প্রকাশ পায় মেন্টাল ভার্বস দিয়ে। তারপর দেখুন আমরা পরের যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল ভার্বস রিফার্স টু অ্যাকশন ক্যারিড আউট বাই সাবজেক্ট হুইচ ক্যান বি সিন। দেখুন ফিজিক্যাল ভার্বের ব্যাপারটা হচ্ছে দেখা যায়, কেউ যদি দেখে তাহলে দেখাতে পারবেন, আপনি ফিজিক্যাল ভার্বটা আপনি দেখাতে পারবেন। তারপর দেখুন ফিজিক্যাল ভার্বস আর ইউজড উইথ প্রোগ্রেসিভ টেন্স। ফিজিক্যাল ভার্ব কি হয় আপনার প্রোগ্রেসিভ টেন্সে বসে। প্রোগ্রেসিভ টেন্স বলতে আমরা আসলে কোন ভার্বটাকে বুঝি? প্রোগ্রেসিভ টেন্স হচ্ছে ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস গুলোকে আমরা প্রোগ্রেসিভ টেন্স বলি একসাথে আর কি। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে না, সেগুলোকে আমরা প্রোগ্রেসিভ টেন্স বলি। এখানে মেন্টাল ভার্বস আর কমনলি ইউজড উইথ আনপ্রোগ্রেসিভ টেন্স। মেন্টাল ভার্বগুলো কি হয় আপনার ম্যাক্সিমাম সময় আনপ্রোগ্রেসিভ, মানে কি কোনো কন্টিনিউয়াস ফর্ম এটা ব্যবহৃত হয় না। মেন্টাল ভার্বগুলো কোনো রকম কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, এটা প্রাথমিকভাবে বলা যায়। আর এটা কি কমনলি মানে সাধারণত, এটা কথাটা কিভাবে বলছি আমি, সাধারণত, এটা কিন্তু চিরস্থায়ী কোনো সত্য কথা না। আমরা বলছি সাধারণত বেশিরভাগ সময় মেন্টাল ভার্বগুলোর সাথে আইএনজি হয় না বা কন্টিনিউয়াস করা যায় না বা করতে হয় না। তো এটা হচ্ছে সাধারণত। তো আমরা এবার একটু উদাহরণ দেখি যে মানে উদাহরণে কি বলা হচ্ছে, কেন করা যাচ্ছে না বা করলে কিরকম হতো। দেখুন এখানে বললাম আই এম ডান্সিং, আমি নাচতেছি বা আমি নাচ করতেছি। দে আর পুলিং দ্য বোট, তারা নৌকা টানতেছে। তো এখানে দেখুন টানতেছে অর নাচতেছি, এখানে দেখুন আপনার তেসি তেসো দিয়ে একটা কন্টিনিউয়াস ফরম্যাটের রূপ দিয়েছি আমরা এবং এটা কন্টিনিউয়াস হয়ে গেছে। বাট এদিকে একটু খেয়াল করেন, এদিকে হচ্ছে কি যে এলি থিংস অ্যাবাউট হার এইচএসসি রেজাল্ট, এটা হচ্ছে মেন্টাল ভার্ব। মানে আপনার এলি একজন মনে করেন মেয়ে, এই মেয়েটা আসলে কি হচ্ছে যে এই মেয়েটার এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছে। তো এইচএসসি পরীক্ষা দেওয়ার পর যেটা হয় আমাদের, সেটা হচ্ছে কি রেজাল্ট নিয়ে আমরা সচরাচর ভাবি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা কি করি, রেজাল্ট নিয়ে চিন্তা করি। রেজাল্ট নিয়ে চিন্তা করি, এটা একটা মেন্টাল অবস্থা, এটা একটা মেন্টাল জিনিস, যেটা নিয়ে আমরা চিন্তা করি। রেজাল্ট নিয়ে সবসময় এলি তার এইচএসসি রেজাল্ট নিয়ে ভাবছে বা চিন্তামগ্ন, ভাবছে বা চিন্তামগ্ন। মানে এই কথাটা আমরা দেখুন এখানে থিংস দিয়ে লিখেছি, এখানে আইএনজি করি নাই, কারণ এটা মেন্টাল ভার্ব। কারণ এটা মানসিকভাবে এটা হচ্ছে, মানসিকভাবে এটা আগেও ছিল, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হয়। এই কারণে মেন্টাল ভার্বগুলোর সাথে আইএনজি করা হয় না, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখা যায়। ঠিক আছে? তারপরে দেখুন আমাদের আরেকটা সেন্টেন্স, সেটা হচ্ছে কি ডেলা ড্রিমস দ্যাট হি উইল বি আ ডক্টর ওয়ান ডে। মানে এটাও কিন্তু একটা মেন্টাল ভার্ব। ডেলা ড্রিমস, ডেলা স্বপ্ন দেখে যে সে একদিন একদিন কি হবে, ডক্টর হবে, সে একদিন একদিন ডাক্তার হবে। তো এই ব্যাপারটার দিকে একটু খেয়াল করেন যে ডেলা নামক একজন মেয়ে, সে কি, সে একসময় ডক্টর হবে, সেটা নিয়ে স্বপ্ন দেখে। দেখুন স্বপ্ন দেখে বললে
ব্যাপারটা কিন্তু বুঝাচ্ছে না যে এখন সে দেখতেছে। ব্যাপারটা হচ্ছে কি একটা মেন্টাল জিনিস বা এই স্বপ্ন সে দেখতেছে, এটা বাইরে থেকে আমরা দেখতে পারি না। এই স্বপ্নটা কিন্তু জাস্ট এখন দেখতেছে এরকম সিচুয়েশন না, স্বপ্নটা তার তার মাঝে সবসময় আছে, সবসময় ছিল, এমন একটা অবস্থা বা স্টেটকে বোঝাচ্ছে। যদিও এটা একটা মানসিক ব্যাপার। স্বপ্ন দেখতে গেলে আপনার মনে দেখতে হয়, মন দিয়ে দেখতে হয়। চিন্তা করলে আপনার মন দিয়ে করতে হয়, ব্রেন দিয়ে করতে হয়। সো এই ব্যাপারগুলোকে আমরা বলি কি, এগুলোকে বলি মেন্টাল ভার্ব। অ্যান্ড এই মেন্টাল ভার্বগুলোর সাথে দেখুন আমরা কোনো আইএনজি যুক্ত করিনি। তো মেন্টাল ভার্বগুলোতে কি হচ্ছে না, আইএনজি হচ্ছে না। এই ব্যাপারটা আশা করি আপনি বুঝাতে পেরেছি যে মেন্টাল ভার্ব আইএনজি নেয় না বা আইএনজি করে না, বা প্রোগ্রেসিভ টেন্সে মেন্টাল ভার্বগুলো বসে না। তো এই ছিল আমাদের মেন্টাল ভার্ব এবং অ্যাকশন ভার্বের ব্যাপার। তবে কিছু ব্যাপার তো থেকেই থাকে, বা যে ব্যাপারগুলো আপনাদের জানা দরকার সেই ব্যাপারগুলো আমরা একটু এখানে ব্যাখ্যা করব। তো প্রথম যে বিষয়টা দেখুন, লিটারালি মানে আক্ষরিকভাবে mental verb refers to anything related to mind or intellectual process, and verbs are words which show actions. Therefore, mental verbs to cognitive মানে বুঝার জন্য that deals with logic state in which actions are mostly abstract. Actions are মানে এই কাজটা হচ্ছে কি, মানে আপনি কাজ করতেছেন, এটাও কিন্তু মেন্টাল ভার্ব, কিন্তু এটাও অ্যাকশন ভার্ব, বাট এটা কি অ্যাবস্ট্রাক্ট, মানে কি ধরা যায় না, দেখা যায় না, বা এটা মানে ফিল, মানে এটা আরেকজনের মাথায় এটা হচ্ছে, আপনি বুঝতে পারবেন না। সো এক কথায় ব্যাপারটা হচ্ছে এটা। এবং এখানে দেখুন মেন্টাল ভার্বস অলসো রিফার টু অ্যাকশনস ইভেন ইফ দে আর ইনভিজিবল। মানে কি বলছে যে মেন্টাল ভার্ব দেখা না গেলেও মস্তিষ্ক খরচ করা লাগবে, অর্থাৎ মেন্টাল ভার্বও এক প্রকার অ্যাকশন। এই লাইনটা হচ্ছে মূল লাইন বা মূল, আমরা যদি সংজ্ঞায় চলে আসি তাহলে ব্যাপারটা হচ্ছে মেন্টাল ভার্ব দেখা না গেলেও মস্তিষ্ক খরচ করা লাগবে, অর্থাৎ মেন্টাল ভার্বও এক প্রকার অ্যাকশন ভার্ব। তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা মেন্টাল ভার্বে অনেকগুলো উদাহরণ দেখাবো এবং অলরেডি আমরা দেখিয়েছি, তবে আমরা নতুন কিছু উদাহরণ দেখাচ্ছি। যেমন দেখুন, আই ডিসাইডেড টু গো টু আফ্রিকা দিস ফল। এই শরতে সে আফ্রিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন দেখুন সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটা কিন্তু মেন্টাল অ্যাকশন, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন, এটা আপনার মনের একটা ব্যাপার। উই ক্যানট সি ইট বাট অনলি নো ইট ওয়েন সামবডি টেলস আস। যখন সে বলল যে সে সিদ্ধান্ত নিয়েছে, তখন আমরা এটাকে জানতে পারলাম। ঠিক আছে। হি এক্সপেক্টস ইউ টু আন্ডারস্ট্যান্ড। সে চায় তুমি যাতে তাকে বুঝো। এখানে দেখুন চাওয়ার ব্যাপারটা সে যদি না বলে তাহলে কিন্তু বুঝতে পারবো না। যদিও সে চাচ্ছে, এটা কিন্তু একটা কাজ, এটাও একটা কাজ। যাই হোক, এখানে আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো একটু দেখবেন। ঠিক আছে, উদাহরণগুলো দেখবেন এবং বাংলা করা আছে, বাংলা থেকে আপনি এটা একটু দেখে নেবেন। আমরা চলে আসলাম যে ওই যে বললাম যদি সবই কি হয়, আইনজি হয়, তবে একটা কথা আছে, সেই জায়গায় আমরা চলে আসলাম। কি কথা আছে, মানে কি এমন ব্যতিক্রম বিষয় আছে যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন। তো সেই ব্যতিক্রমটা হচ্ছে কি, যে কন্টিনিউয়াস মেন্টাল ভার্ব। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে এই কন্টিনিউয়াস মেন্টাল ভার্ব। আমরা বলছিলাম সচরাচর বা সাধারণত একটা মেন্টাল ভার্বের সাথে আপনার কি হয় না, আইএনজি হয় না। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় আইএনজি হতে পারে, সেই সব জায়গাগুলো আমরা একটু আলোচনা করব। However, we can use the present continuous to show that we have had a recent change in our thinking, that we are starting to think a new way about something, or that we are unsure about something. মানে আমরা যে সম্পর্কে কি অনিশ্চিত। কি বলছে দেখুন, যে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারেন টু শো, দেখানোর জন্য যে উই হ্যাভ হ্যাড আ রিসেন্ট চেঞ্জ। এই জায়গাটা একটু মার্ক করা থাকবে। দেখুন এখানে বলছে কি, যে আর রিসেন্ট চেঞ্জ এই গ্রিন সিগন্যালে আর গ্রিন বক্সে দেখুন, আর রিসেন্ট চেঞ্জ যদি আপনি বোঝাতে চান আর শো করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু শো আ রিসেন্ট চেঞ্জ ইন ওর থিঙ্কিং, দেখুন ব্যাপারটা ফিল করার। আপনারা এখন যে পেজে আছেন, সেকেন্ড পেজটা সম্পূর্ণ ফিল করার, সম্পূর্ণ বুঝার। ঠিক আছে। তো সেকেন্ড পেজে আর রিসেন্ট চেঞ্জের যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে যে কি, মানে মানে হঠাৎ করে আপনার থিঙ্কিং এ আপনি যদি চেঞ্জ করে ফেলেন, বা হঠাৎ করে একটা জিনিস আবিষ্কার হলো, হঠাৎ করে একটা জিনিস আপনি শুরু করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবেন। এই ব্যাপারটা এখানে আমরা একটু মানে মডিফাই করেছি, বা এটা একটু দেখবেন যে আর রিসেন্ট চেঞ্জ কথাটা, দ্যাট উই আর স্টার্টিং টু থিঙ্ক আ নিউ ওয়ে, মানে আমরা যেটা একটা নতুন ভাবে চিন্তা করা শুরু করেছি, হঠাৎ করে নতুন ভাবে চিন্তা করা শুরু করছি, সেই ব্যাপারটা অ্যাবাউট সামথিং, অর দ্যাট উই আর আনশিওর অ্যাবাউট সামথিং, যখন আমরা অনিশ্চিত কোনো কিছু নিয়ে আমরা সেটা নিয়ে ভাবতেছি হঠাৎ করে সেটা। সো এখানে একটা জিনিস আমি মার্ক করেছি সবুজ কালার দিয়ে, সেটা হচ্ছে রিসেন্ট চেঞ্জ বোঝানোর জন্য। উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে আমরা বাংলা লিখেছি যে আকস্মিক পরিবর্তন, সিদ্ধান্ত ইত্যাদি ধ্যান ধারণায় কন্টিনিউয়াস হতে দেখা যায়। কি আকস্মিক, হঠাৎ করে আপনি কিছু করে ফেলবেন। তো আমরা উদাহরণে চলে যাই, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ দেখুন, এখানে বললাম কি, আই আই রিগ্রেট বিং সো কেয়ারলেস। আই রিগ্রেট বিং সো কেয়ারলেস। ঠিক আছে। তার মানে হচ্ছে কি, আমার এত উদাসীন হয়ে থাকাতে খুব দুঃখ হয়। আমি যে এত কেয়ারলেস, এই বিষয়টা মনে হলেই কি আমার দুঃখ হয়। এই বিষয়টা মনে হলেই কি আমার দুঃখ হয়। আর এখানে দেখুন, আই এম রিগ্রেটিং মাই ডিসিশন টু চেঞ্জ জবস। এখানে দুটা সেন্টেন্স আমি এখানে উল্লেখ করেছি, একটা এই, আরেকটা হচ্ছে এই। প্রথম যে সেন্টেন্সটা, সেটা আসলে বোঝাচ্ছে যে
আপনি খুবই কেয়ারলেস, আপনি একটা অমনোযোগী মানুষ, সেটা আজকে থেকে না, অনেক আগে থেকেই। ঠিক আছে? অনেক আগে থেকেই আপনি অমনোযোগী, ভালো করে বুঝার চেষ্টা করবেন। আপনি এমন একটা মানুষ যে মানুষটা অনেক আগে থেকেই কি খুব অমনোযোগী। আপনি মানুষটা অনেক আগে থেকেই খুব অমনোযোগী। ঠিক আছে? আর যখনই আপনি এটা মনে করেন যে আপনি খুব অমনোযোগী, তখনই আপনি রিগ্রেট করেন, খুব অনুশোচনা করেন। ঠিক আছে? তাহলে দেখুন এই কাজটা কিন্তু মানে বর্তমানের কোনো কাজ না। এই কাজটা কিন্তু বর্তমান সিচুয়েশনের কোনো কাজ বুঝাচ্ছি না। এটা বুঝাচ্ছি কি স্বাভাবিক একটা কাজ আপনাকে আমি বুঝাচ্ছি। স্বাভাবিক কাজ। স্বাভাবিক কাজ কি? যেমন দেখুন, আই রিগ্রেট বিইং সো কেয়ারলেস। মানে আমি এত উদাসীন হওয়ায় বা উদাসীন থাকায়, আমি খুব উদাসীন থাকায় এগুলো আমি কি করি? খুবই অনুতাপ করি বা অনুশোচনা করি। আমার খুব দুঃখ হয় এজন্য। আর এখানে দেখুন এই জায়গায় যে ব্যাপারটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি একটা টু চেঞ্জ জবস, মানে জব চেঞ্জ করার একটা সিদ্ধান্ত আপনি ধরেন নিয়েছেন। এটা হঠাৎ করে হয়েছে ঘটনাটা। ঘটনাটা কিন্তু সব সময়ের না। ঘটনাটা আপনার আপনার এই পরিস্থিতিতে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনি হঠাৎ করে আপনার ভিতরে রিসেন্ট চেঞ্জ যে কথাটা আমরা বলছি, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনি রিসেন্ট চেঞ্জ করেছেন। মাই ডিসিশন টু চেঞ্জ জব, জব চেঞ্জ করার আমার সিদ্ধান্তের কারণে আমি কি করতেছি? রিগ্রেটিং করতেছি। এটা বর্তমানে আপনি হঠাৎ করে আপনার মনের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে, যে কারণে আপনি এখানে কিন্তু এই সেন্টেন্সে আইনজি যোগ করেও ব্যাপারটা বলতে পারবেন, ব্যাপারটা প্রকাশ করতে পারবেন। তবে এই জায়গায় কনটেক্সট কিন্তু ভিন্ন। কনটেক্সট আর প্রসঙ্গ বিষয়টা আপনাকে জানতে হবে। আমরা সেকেন্ড ফেজে কনটেক্সট শব্দটি বারবার উচ্চারণ করব। কনটেক্সট আর প্রসঙ্গ ব্যাপারটা আপনাকে ভালো করে জানতে হবে। কনটেক্সটের ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করতে হবে, তাহলে আপনি ব্যাপারগুলো ভালো করে বুঝবেন। তো আশা করি এই দুটি কনটেক্সটের সাথে আমি আপনাকে পরিচয় করে দিতে পেরেছি। এবং এই কনটেক্সট গুলো কিসের মধ্যে পার্থক্য ছিল? কনটেক্সট গুলো জাস্ট একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রিসেন্ট চেঞ্জ। কোন একটা সেন্টেন্সে যদি দেখেন যে এটা আসলে রিসেন্ট চেঞ্জ, এটা রিসেন্ট, সাম্প্রতিক, মানে এই ক্ষণিকের জন্য বা হঠাৎ করে এটা পরিবর্তন হয়েছে আপনার মাথায়, তখন আপনি কিন্তু আইনজি যোগ করতে পারবেন। যারা আপনাকে বলে আইনজি হবে না, সেটা ভুল। আপনি কিন্তু কনটেক্সট চেঞ্জ করলে আপনি আইনজি করে নিতে পারবেন। যাই হোক, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরো কিছু উদাহরণ দেখব। দেখুন, আমরা আরো কিছু উদাহরণে চলে আসছি। এই জায়গায় খেয়াল করুন, আমরা বললাম কি যে when I think of or about the martyrs, আমি যখন শহীদদের কথা ভাবি, অফও বলতে পারেন অথবা অ্যাবাউটও বলতে পারেন, দুটি প্রিপোজিশনই এখানে যায়। এখানে অফ মানে হচ্ছে সম্বন্ধে, অ্যাবাউট মানে হচ্ছে কি সম্বন্ধে। when I think, আমি যখন ভাবি, of about the martyrs, শহীদদের নিয়ে যখন আমি ভাবি, I don't think of them as dead, আমি তাদেরকে মৃত বলে মনে করি না। আমি তাদেরকে কি মৃত বলে মনে করি না বা জানি না। আমি তাদেরকে মৃত মনে করি না। তাহলে দেখুন এই কথাটার দিকে খেয়াল করেন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার পার্সন, মানে এটা হচ্ছে আপনার পার্সোনালিটির কথা বলছেন, আপনার দেশপ্রেমের কথা বলছেন, যেটা হঠাৎ চেঞ্জ না, এটা রিসেন্ট চেঞ্জ না। এই ব্যাপারটা আপনার যুগ যুগ ধরে চলে আসছে যে আমি যখন শহীদদের কথা মনে করি বা মনে করি, তখন আমরা মানে শহীদদেরকে মৃত বলে মনে করি না। শহীদরা কিন্তু সবসময় আমাদের অন্তরে বেঁচে আছে। এই কথাটা হচ্ছে আপনার একটা অ্যাকশন, মেন্টাল ভার্ব। মেন্টাল ভার্ব হওয়া সত্ত্বেও আমরা এটাকে আইনজি করি নাই। এটা আইনজি করলে আপনার কি হবে? ভুল হবে। কারণ কি? কারণ এটা আপনার কোন ধরনের সেন্স? এটা হচ্ছে একটা স্বাভাবিক সেন্স, এটা মানে চলে আসছে, যে আপনার সাথে লেগে গেছে। এই ব্যাপারটা হঠাৎ করে চেঞ্জ না। মানে হঠাৎ করে আপনার শহীদদের প্রতি খুব মমত্ববোধ জেগেছে, এরকম কিন্তু না। শহীদদের প্রতি যাদের মমতা আছে তাদের আগে থেকেই আছে, এখনো আছে। তো এই জায়গায় আপনি আইনজি করতে পারবেন না। এটাকে বলতে হবে when I think of the martyrs, I don't think of them as dead, আমি তাদেরকে মৃত বলে জানি না। যখন আমি তাদেরকে মনে করি বা আমি তাদেরকে নিয়ে যখন ভাবি, তাদেরকে আমি মৃত ভাবি না। তারপর দেখুন, আমরা আরো দুটো সেন্টেন্স আপনাকে নিয়ে আসলাম। দুটি সেন্টেন্সের এখানে দেখুন, এখানে আমরা বলছি যে আই থিঙ্ক অফ অর অ্যাবাউট ইউ, মানে কি? মানে হচ্ছে যে আমি তোমার কথাই ভাবি সারাক্ষণ দিনে রাতে। এই ব্যাপারটার দিকে খেয়াল করুন, এই বাংলাটার দিকে খেয়াল করুন। এটা হচ্ছে কি যে আপনি মনে করেন আপনি আপনার কোন নিব্বা ও নিব্বিকে নিয়ে ভাবেন। ঠিক আছে? এটা এটা হচ্ছে স্বাভাবিক একটা ভাবনা। মানে আপনি মানে যারা বিয়ে করেন তারা যে বিষয়টা ভাবে, আর যাদের মনে করেন যে কি বলে রিলেশনে যারা আছেন, ঠিক আছে, তারা যে হঠাৎ করে ভাবেন, ব্যাপারটা এরকম না। বা আপনারা অনেক মানে শুধু যে নিব্বা নিব্বিকে ভাববেন এরকম না। আপনার বাবা মাকে নিয়ে আপনি ভাবতে পারেন, আপনি আপনার দেশ নিয়ে আপনি ভাবতে পারেন। তো এই যে ভাবনাটা দেখুন, আমি আমার দেশ নিয়ে ভাবি, আমি তোমার কথা ভাবি, আমি আমার বাবা মার কথা ভাবি। এই যে কথাগুলো আমি যে বলছি বাংলায়, এই কথাগুলো কিন্তু আপনি ভাবতেছি এরকম না। বিষয়টা হচ্ছে কি, আপনি ভাবেন, এটা একটা স্বাভাবিক একটা ক্রিয়া। আপনি নিত্য দিনই এটা নিয়ে আপনি ভাবেন, চর্চা করেন। সো এই ভার্ব গুলো আপনি আইনজি করতে পারবেন না। এই জায়গায় আপনি আইনজি করতে পারবেন না। কিন্তু যদি আইনজি করেন তাহলে সেন্সটা চেঞ্জ হয়ে যাবে। সেন্সটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখুন এখানে কি চেঞ্জ? সেন্স। এখানে যদি আপনি এই সেন্টেন্সটাই আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ বলেন, আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ বলেন, তাহলে এটা হবে কি? এটা হচ্ছে আমি তোমাকেই ভাবছি। ঠিক আছে? অথবা তোমার কথাই চিন্তা করছি। এটা আসলে কিরকম?
এটা হচ্ছে ধরেন আপনার নিব্বা নিব্বি আপনাকে করেছে, মানে হঠাৎ করে কল করেছে, ঠিক আছে? আপনার নিব্বা নিব্বি ধরেন অনাকাঙ্ক্ষিত ভাবে আপনাকে একটা কল করে বসেছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার নিব্বা। ধরেন এই নিব্বা হঠাৎ করে আপনাকে কল করছে, ঠিক আছে? তাকে কি করলো, মানে ফোন করে বসলো, ঠিক আছে? এখন আপনি ফোন পাওয়ার পর যেটা বলবেন সেটা হচ্ছে কি, যে ফোন পাওয়ার পর আপনি সাথে সাথে বলবেন যে আরে আমি তোমার কথাই ভাবছি, ঠিক আছে? এই যে ব্যাপারটা দেখুন, এই কথাটা আপনি কখন বলবেন, যখন আপনি রিসেন্ট চেঞ্জ হবে আপনার মধ্যে। আপনি আপনি মনে হয় যে আপনার নিব্বাকে নিয়ে কখনোই ভাবেন না, বা আপনি ভুলেই গেছেন তারে। তো সে যখন আপনাকে ফোন দিছে তখন আপনি বলতেছেন আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ। মানে আরে তুমি ফোন দিচ্ছ, আমি তোমার কথাই ভাবতেছিলাম। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ, সেখানে আপনি আই ওয়াজ বলতে পারেন, আই এম বলতে পারেন, যে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমার কথাই ভাবতেছি। এই যে আপনি রিসিন চেঞ্জ হলো আপনার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনি থিঙ্কের জায়গায়, এই যে থিঙ্কের জায়গায় আমরা বলছি যে আইনজি দিতে পারবেন না, আইনজির ব্যাপারটা যে দিতে পারবেন না এরকম না, আইনজি কিন্তু দিতে পারবেন, তবে কনটেক্সটটা, প্রসঙ্গটা চেঞ্জ হয়ে যাবে। তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন, অনেকেই বলে যে আপনার যে ব্যাপারটা বলে সেটা হচ্ছে কি, অনেকেই যখন আপনারা নিব্বা নিব্বিকে মিস বলেন, মিস, ঠিক আছে? মিস করে না অনেকে, আপনারা করেন না, যারা করে আর কি তাদেরকে বলছি। তো অনেকেই অনেককে মিস করে, ঠিক না? তো অনেকে বলে যে মিসের সাথে আইএনজি হয় না, যেমন আই মিস ইউ, এখানে আপনার সবসময় দেখবেন আই মিস ইউ বলে, তারপর বলে কি আই লাভ ইউ। দেখুন লাভকে কিন্তু অনেকেই আপনার করে না, আইএনজি করে না। লাভিং বললে নাকি ভুল হয়, ঠিক আছে? লাভিং বললে কি ভুল হয় এটা অনেকে বলে, ঠিক না? যে লাভের সাথে আইএনজি হয় না, তারপর কি সি এর সাথে আইএনজি হয় না। সি সি ভার্বটি, সি ভার্বটি যদিও মেন্টাল ভার্ব না, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, কারণ আমরা চোখ চোখ দিয়ে দেখি, ঠিক আছে? বলে কি যে আইএনজি হয় না, কিন্তু এগুলোর সাথে কিন্তু আইএনজি হয়, ঠিক আছে? তাহসিন চাই ভাইয়ের নিব্বি নাই, ঠিক আছে? ভাই নিব্বি যাদের আছে তারা এখানে নাই, মানে এই কোর্সে তারা নেই, ঠিক আছে? নিব্বি, নিব্বার, আমি মনে করি নিব্বা নিব্বি যাদের আছে তারা এত গর্জ করে কোর্স করে না, তারা নিব্বা নিব্বিদের নিয়ে ব্যস্ত থাকে, ঠিক আছে? যাই হোক, তো এখানে দেখুন আমরা যে সেন্টেন্সটা বলেছি এটা ভালো করে একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে লাভ ভার্বটির সাথে কি আইএনজি হবে নাকি হবে না। যেমন আই এম লাভিং ইউ এরকম হবে, যেমন আই এম মিসিং ইউ এরকম কি হবে? আই এম লাভিং ইউ, আই এম মিসিং ইউ হয় এরকম দেখবেন, এবং অনেকেই বলবে এগুলো হয় না, কিন্তু এটাও কিন্তু হবে আপনি যদি কনটেক্সট চেঞ্জ করেন। ধরেন আপনি এখন হঠাৎ করে কক্সবাজার ঘুরতে গেছেন, ঠিক আছে? বা আপনি ধরেন কি বলে বৃষ্টির দিন, ঠিক আছে? বৃষ্টির দিন এই টাইমে, মানে বৃষ্টির দিন এই টাইমে আপনি আপনার নিব্বাকে ফোন দিচ্ছেন, ঠিক আছে? বৃষ্টি হচ্ছে বাইরে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর আপনি আপনার নিব্বিকে ফোন দিচ্ছেন। ফোন দেওয়ার পর কি বলবেন? বলবেন যে আই মিস ইউ, বলবেন আই এম মিসিং ইউ, কারণ আপনি এই যে বৃষ্টি হচ্ছে, একটা রমরম একটা পরিবেশ, আপনি এই জায়গায় যে মিসটা করতেছেন এটা রিসেন্ট একটা চেঞ্জ আপনার মধ্যে, মানে আপনি রিসেন্ট চেঞ্জ হয়েছে ব্যাপারটা পরিবেশের কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে আপনার ভিতরে একটা চেঞ্জ আসছে, যে কারণে আপনি মিস করতেছেন, এই মুহূর্তে আপনি মিস করতেছেন। দেখুন আমরা বাংলায় কিন্তু বলি মিস করতেছি, বাংলায় মিস করতেছি কখন, যখন আপনি এই ব্যাপারটা হচ্ছে মিস করতেছি, এই ব্যাপারটা যখন বলবেন তখন আপনি সেটাকে আইনজিও করে ফেলতে পারবেন, যে আই এম মিসিং ইউ, এটা আই এম মিসিং ইউ বলবেন, এবং সেটা কোন পরিস্থিতিতে বুঝাবেন? সেটা তখন যখন আপনি আই এম মিসিং ইউ রিয়েলি মিস করতেছেন, রিসেন্ট চেঞ্জ হঠাৎ করে আপনার মধ্যে পরিবর্তন ঘটেছে এবং আপনি আসলে মিস করতেছেন সেই মুহূর্তে, সেটাকে বলবেন আই এম মিসিং ইউ, আই এম মিসিং ইউ, ঠিক আছে? আমি তোমাকে মিস করতেছি, ঠিক আছে? এই ব্যাপারটা। তারপর লাভের ব্যাপারটা দেখুন, লাভের ব্যাপারটা হচ্ছে যে মানুষ যাকে ভালোবাসে তাকে সবসময় ভালোবাসে, মানুষ যাকে ভালোবাসে কি তাকে সবসময় ভালোবাসে। ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, মানে এই জিনিসগুলো ফিল করার। তো এই ব্যাপারটা হচ্ছে আপনি যদি কাউকে প্রপোজ করেন যে আই লাভ ইউ, এর মানে হচ্ছে আপনি তাকে আজকে দেখে ভালোবাসতেছেন এরকম না, বা আপনার মধ্যে পরিবর্তন আসছে এরকম বিষয় না, মানে আপনি তাকে ফলো করতেছেন অনেক আগে থেকেই, এবং তার সবকিছু আপনার ভালো লাগে, সেই কারণে আপনি বলেন আই লাভ ইউ, এরকম একটা জিনিস আপনি বলেন যে আমি তোমাকে ভালোবাসি। তো এই ব্যাপারটা হচ্ছে কি, এই ভালোবাসাটা হচ্ছে যে আপনি এরকম না যে আপনি এখন ভালোবাসতেছেন। দেখুন এই ব্যাপারটা, আপনি যদি বলেন যে আমি এখন ভালোবাসি, তার মানে আপনার কিন্তু আপনার নিব্বা নিব্বি জিজ্ঞাসা করা হবে তাহলে কি তুমি সামনে ভালোবাসবে না, বা অতীতে ভালোবাসতে না, ঠিক আছে? আপনি কিন্তু এরকম বলতে পারবেন না, আপনাকে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি। এর মানে হচ্ছে এটা ফিউচার, অতীতেও ছিল, ফিউচারেও থাকবে, এখনো থাকবে, মানে এই কথাটা আপনি তাকে ভালোবাসেন, এই ব্যাপারটা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আই লাভ ইউ, এই এই সেন্টেন্সের মিনিংটা হচ্ছে এটা। কিন্তু আপনি যদি এই ভার্বটাকে আইএনজি করেন তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন আমি বললাম আই লাভ ইউর ফ্রেন্ডশিপ, ঠিক আছে? যদি আপনি চেঞ্জ করে ফেলেন যে আই লাভ ইউর ফ্রেন্ডশিপ, আই আই লাভ আওয়ার ফ্রেন্ডশিপ, ঠিক আছে? আই লাভ আওয়ার ফ্রেন্ডশিপ, এর মানে হচ্ছে কি আমি আমাদের বন্ধুত্বটাকে কি ভালো লাগতে, বলে না যে আমার এই কাজটা ভালো লাগতে, ভালো লাগা শুরু হয়েছে, এরকম কথা বলি না যে তোমাকে কিন্তু ভালো লাগতেছে আমার, ঠিক আছে? ভালো লাগতেছে আমরা কখন বলি, যখন আপনার রিলেশনটা চেঞ্জ, রিসেন্ট চেঞ্জ ঘটেছে আপনার মধ্যে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি তোমাকে কিন্তু আমার ভালো লাগতে শুরু করেছে, এর মানে হচ্ছে কি আপনার ওই রিলেশনটা দিকে আপনি ঝুঁকে পড়তেছেন,
একটা রিসেন্ট চেঞ্জের ভিতর চলে আসছে, ঠিক আছে, এটা রিসেন্ট চেঞ্জ হয়েছে, তাহলে আপনি বলবেন আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতেছি। এর মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমি তোমাকে, মানে আমার ভিতরে রিসেন্ট একটা চেঞ্জ ঘটেছে, আমি আগে তোমাকে ভালোবাসি নাই, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমি তোমাকে, তোমার সঙ্গকে খুব মিস করতেছি, তোমার সঙ্গ, তোমার সাথে যে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, এই ফ্রেন্ডশিপটাকে কিন্তু আমি ভালো লাগতে শুরু করেছে, বা আমাদের কিন্তু এই ফ্রেন্ডশিপটা মানে খুব ভালো লাগা শুরু করেছে বা ভালো লাগতে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন আই এম লাভিং আওয়ার ফ্রেন্ডশিপ, আই এম লাভিং আওয়ার রিলেশনশিপ, আই এম লাভিং, মানে আমি প্রেমে পড়তেছি, যে ব্যাপারটা হয় আর কি, যে আমি কিন্তু তোমার প্রেমে পড়ে যাচ্ছি, প্রেমে পড়তেছি, মানে আগে পড়েন নাই, হঠাৎ করে আপনি প্রেমে পড়তেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন আই এম লাভিং ইউ, আমি তোমার প্রেমে পড়তেছি বা প্রেমে পড়ে যাচ্ছি, ঠিক আছে। তার মানে কি, আপনি বোঝাচ্ছেন আপনার মধ্যে রিসেন্ট একটা চেঞ্জ এসেছে, আপনি আগে এরকম ভালো এই ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস ছিলেন না, বাট হঠাৎ করে আপনার মনের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম লাভিং আওয়ার, আই এম লাভিং ইউর কোম্পানি, আই এম লাভিং ইউর রিলেশনশিপ, আওয়ার রিলেশনশিপ, আই এম লাভিং আওয়ার ফ্রেন্ডশিপ, মানে আমি আমার ফ্রেন্ডশিপটাকে কিন্তু মানে ভালো লাগতে, মানে আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু ভালো লাগতে শুরু করেছে, বা হঠাৎ করে আমার নিক বা নিকবি অথবা রহিমকে কিন্তু ভালো লাগতে শুরু করেছে বা ভালো লাগছে, সেক্ষেত্রে আপনি আই এম লাভিং ইউ বলতে পারেন। আই এম লাভিং দ্য প্রেসিডেন্ট ডেভেলপমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। তাহলে দেখুন এখানে নাইমুর ভাই যে সেন্টেন্সটা লিখেছেন, এর মানে হচ্ছে কি, আপনি আগে ভালোবাসতেন না, ঠিক আছে, হঠাৎ করে আপনি চিন্তা করলেন যে আরে আমি তো ভালো লাগা, আমার তো ভালো লাগা শুরু হয়েছে দেশের প্রতি, তো দেশের উন্নয়ন দেখে তো আমি প্রায় মানে ফিদা হয়ে যাচ্ছি, মানে হঠাৎ ফিদা হয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনার মনের মধ্যে চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আপনি আই এম লাভিং বলতে পারেন, ঠিক আছে। আপনি অবশ্যই এটা বলতে পারবেন, এটা যে হবে না তা না, হবে না কোন পরিস্থিতিতে আমি কিন্তু আপনাকে বলেছি, আপনি যদি এখন বলেন যে আই লাভ ইউ, আই লাভ মাই কান্ট্রি, এটা কিন্তু আপনার কি, এখানে কিন্তু আপনি কখনোই আইনজি দিতে পারবেন না। আই লাভ মাই কান্ট্রি এর মানে কি, এর মানে হচ্ছে কি আপনি দেশকে ভালোবাসেন, এর মানে আগেও বাসতেন, এখনো বাসেন, ভবিষ্যতেও বাসবেন, ঠিক আছে। এটা হচ্ছে আই লাভ ইউ এর ডেফিনেশন, ঠিক আছে। সো যখন আপনারা আপনাদের নিব্বা নিব্বিকে আই লাভ ইউ বলবেন এবং আই এম লাভিং ইউ বলবেন, এই ব্যাপারটা কিন্তু বুঝে বলবেন, ঠিক আছে। আবার আপনার নিব্বা নিব্বিকে কিন্তু কখনোই বলবেন না, মানে পরিস্থিতি মনে করেন খুব অনুকূলে চলে আসছে, এনভায়রনমেন্ট ভালো, সেই পরিস্থিতিতে কিন্তু আপনার বলে ফেললেন না যে আই এম লাভিং ইউ, এর মানে হচ্ছে আপনি আগে ভালোবাসতেন না, এখন আপনার হঠাৎ করে রিসেন্ট চেঞ্জ হয়েছে, এখন আপনি ভালোবাসতেছেন, এটা বলতে পারেন না। আপনি বলতে পারেন আই এম মিসিং ইউ, ঠিক আছে। এক্ষেত্রে মিসটা একটু জোরালো হতে পারে, পরিবেশ ভালো, কোথাও ঘুরতে গেলেন, সেক্ষেত্রে মিসটা একটু জোরালো হতে পারে, তুলনামূলক স্বাভাবিক মিস করার চেয়ে মিসিংটা একটু বেশি হতে পারে, কিন্তু স্বাভাবিক লাভ করার চেয়ে লাভটা একটু বেশি হয়েছে এরকম কিন্তু প্রকাশ করাটা কিন্তু বোকামি, ঠিক আছে। যে স্বাভাবিক লাভের চেয়ে এখন লাভ বেশি, এরকম কিন্তু বুঝাবে না। এটা হচ্ছে কি, আগে ভালোবাসতেন না, এখন হঠাৎ করে রিসেন্ট চেঞ্জ হয়েছে, ভালোবাসতেছেন, মানে হয়তো আপনার নিব্বা খুব সুন্দর হয়ে গেছে, বা আপনার নিকবি খুব সুন্দর হয়ে গেছে, কিংবা বড়লোক হয়ে গেছে, হঠাৎ করে বললেন আই এম লাভিং ইউ, তো আপনার মনে করেন কপালে মানে রিলেশন তো থাকবেই না, কপালে জুতার বাড়িও থাকতে পারে। যাই হোক, এই ব্যাপারটা আশা করি এই কনটেক্সট দুটিকে আপনাকে আমি বুঝাতে পেরেছি, যে কনটেক্সট অনুযায়ী আপনি আইনজি করবেন, কনটেক্সট অনুযায়ী আপনি কি ভার্বকে আইনজি করবেন না, ঠিক আছে। কোন কনটেক্সটে আইনজি করতে হবে এবং কোন কনটেক্সটে আইনজি করতে হবে না, সেই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আশা করি ব্যাপারটা আপনার বোধগম্য হয়েছে। ওকে, নয়ন খান বলেছেন এক্সট্রা অর্ডিনারি এক্সপ্লেইন ভাই, ফার্স্ট টাইম এভাবে দেখলাম। ওকে, সো ফার্স্ট টাইম যারা দেখেছেন তারা একটু পাম দিবেন, ঠিক আছে, যে আসলেই ফার্স্ট টাইম দেখেছেন বা বুঝেছেন কিনা, নাকি অকারণে বক বক করতেছি এই ব্যাপারটা। তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন, কারণ কি, মানে আপনি যদি রিয়াকশন দেন যে এটা ব্যাপারটা ভালো লাগছে, তাহলে মানে আমি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটু মানে স্যাটিসফাইড হলাম, ভাবলাম যে হ্যাঁ একটু বক বক করলে ব্যাপারটা ভালো, বক বক করেও ব্যাপারটা ভালো লাগাতে পেরেছি। তো এটা একটা ইন্সপাইরেশন এবং আমি এটা অব্যাহত রাখবো। কিন্তু আপনি কোনো রেসপন্সই করলেন না, কোনো কিছু দিলেন না, কোনো কিছু বললেন না, তাহলে আসলে ওখানে বিচার করা যায় না যে আসলে হয়তো এইভাবে নিতেছেন। আমার মনে হয় কি, তখন মনে হয় যে এটা নিতেছেন, আমার মনে হয় এইভাবে, তোমাকে অন্যভাবে বুঝাতে হবে। তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এইখানে আজকের এই বিষয়ে, মানে এইখানে এই পর্যন্ত আমি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি, সেটার যদি আমরা একটা সারসংক্ষেপ দাঁড় করাই, তাহলে সারসংক্ষেপটা হচ্ছে কি, প্রথমত আমরা যে ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা করেছি সেটা হচ্ছে কি, ভার্বকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে আপনার মেন্টাল এবং কি অ্যাকশন, মেন্টাল ভার্ব এবং অ্যাকশন ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছি এখানে। তো দেখুন আমরা এখানে আমরা ভার্ব নিয়ে আলোচনা করেছি, ভার্বকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে কি মেন্টাল এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল। মেন্টাল আর একটা হচ্ছে কি ফিজিক্যাল। ফিজিক্যাল ভার্ব হচ্ছে কি দেখা যায়, চোখে দেখা যায়, এটা সেটা এই ধরনের ব্যাপার আছে, এটা চোখে দেখা যায়, এই ধরনের ভার্বকে আমরা কি বলি, ফিজিক্যাল ভার্ব। ওকে, তো মেন্টাল ভার্বের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা বলছিলাম কি, যে এটা দেখা যায় না, বাট মানসিকভাবে ব্রেইনগত কাজ, ইন্টেলেকচুয়াল পাওয়ার এটা করতে হয়। এবং মেন্টাল ভার্ব কি আইএনজি হয় কিনা সেটার জন্য আমরা বলছিলাম যে কমনলি সচরাচর আইএনজি হয় না, কিন্তু আইএনজি কখন হবে সেই ব্যাপারে আমি আপনাকে একটা কনটেক্সট শো করেছি, দেখিয়েছি যে এই কনটেক্সটে কিন্তু আপনি আইএনজি যোগ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনি এখন ভুলবেন না যে আই এম মিসিং ইউ এবং আই এম লাভিং দিস রিলেশনশিপ, আই এম লাভিং রহিম। মানে নর্মালি মানুষকে হঠাৎ করে ভালো লাগা শুরু হয়, এটা আমাদের বাংলাদেশেই হয় আর কি,
মানে একজন আরেকজনের পিছনে লেগে থাকে, ভালো তো লাগেই না, হঠাৎ করে ভালো লাগে, তাদের ফ্রেন্ডশিপটাকে ভালো লাগে, এই ধরনের ব্যাপারগুলো আমাদের হয়। সেক্ষেত্রে মেন্টাল ভার্বের আইনজি ব্যাপারগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন আশা করি ক্লিয়ার হয়েছেন। সো এটা আশা করি বুঝেছেন। আমরা নেক্সট পেজে নেক্সট ধাপে যাই। তো দেখুন আমরা ভার্বকে কিন্তু মেইনলি প্রধানত দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে কি স্ট্যাটিক ভার্ব। এটা বুঝেছেন কিনা দেখুন, আমরা চার্টে চলে যাই আবার। এই চারটার দিকে খেয়াল করুন, আমরা কিন্তু ভার্বকে মেইনলি ভাগ করেছি কয়টা ভাগে, দুটো ভাগে, অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে কি স্ট্যাটিক ভার্ব। আমরা কিন্তু এটা আলোচনা করেছি, স্ট্যাটিক অ্যাকশন ভার্বকে দুটো ভাগে ভাগ করেছি, অ্যাকশন ভার্ব, ফিজিক্যাল ভার্ব এবং কি মেন্টাল ভার্ব, এই দুটো ভাগে ভাগ করেছি। এবং এই দুইটা ভাগের কথা কিন্তু আমরা শেয়ার করলাম, মানে আলোচনা করলাম। প্রথম উপরের অংশ কিন্তু ক্লিয়ার করেছি। এবার আমরা যেটাতে গেলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই স্ট্যাটিক ভার্ব। এই স্ট্যাটিক ভার্বটা নিয়ে এখন আমরা আলোচনা করবো। স্ট্যাটিক ভার্বটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। স্ট্যাটিক ভার্বে আমরা চলে আসলাম। দেখুন স্ট্যাটিক ভার্বটা হচ্ছে যে কোনটা, প্রথমে আমরা স্ট্যাটিক ভার্বে আমরা আগেই একবার আপনাকে ধারণা দিয়ে দিয়েছি যে স্ট্যাটিক ভার্ব হচ্ছে অবস্থা প্রকাশ করে। হোয়াট ইজ অ্যান স্ট্যাটিক ভার্ব? স্ট্যাটিক ভার্ব তাহলে কি? স্ট্যাটিক ভার্ব হচ্ছে যে স্ট্যাটিক ভার্বের আরেকটা স্ট্যাটিকও বলতে পারেন, আবার বলতে পারেন স্টেটও বলতে পারেন। স্টেট অর স্ট্যাটিক ভার্ব একই কথা বলতে পারেন। আর ভার্ব দ্যাট ডিসক্রাইব আ স্ট্যাটিক ডিসিশন, যেটা যেটা কি করে, বর্ণনা করে আপনার কি স্ট্যাটিক ডিসিশন। মানে কি স্ট্যাটিক ডিসিশন মানে অবস্থানগত আপনার কি কন্ডিশন এটা প্রকাশ করবে। সিচুয়েশন অর স্টেট অফ বিং। স্টেট অফ বিং মানে কি কোনো একটা অবস্থায় থাকার, মানে এক্সিস্ট করার বিষয়টা এখানে ব্যাখ্যা করবে, আপনি এক্সিস্ট করেন কোথাও কিনা সেটা। তো এটার একটা বাংলা সংজ্ঞা আমরা ধার করেছি। দেখুন যেসব ভার্ব দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা, হাল, পরিস্থিতি, কি অবস্থায়, কোন আকারে, কোন দৃষ্টিতে, কিরকম মানসিক বা শারীরিক অবস্থায় আছে বোঝা যায়, তাদেরকে আমরা স্ট্যাটিক ভার্ব বলি। দেখুন স্ট্যাটিক ভার্ব হচ্ছে কি, যেসব ভার্ব দিয়ে আমরা প্রকাশ করি যে লোকটি ভালো, লোকটি খারাপ, ঠিক আছে, তাহলে কি তার সম্পর্কে ভালো খারাপ বোঝাচ্ছি। বাড়িটি সুন্দর, বাড়িটি, আমার বাড়ি নারায়ণগঞ্জে, আমার বাড়ি অমুক দেশে, এই যে এগুলো প্রকাশ করছি, এগুলো দিয়ে কোনো অ্যাকশন প্রকাশ করছি না, এগুলো দিয়ে জাস্ট কি অবস্থা, হাল, পরিস্থিতি, হাল হাকিকত বুঝাচ্ছি, এগুলোকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। তো স্ট্যাটিক ভার্বের ব্যাপারটা আশা করি আপনি বোধগম্য হয়েছেন বা সংজ্ঞা থেকে বুঝতে পেরেছেন। স্ট্যাটিক ভার্ব মানে হচ্ছে অবস্থা প্রকাশ করবে, ঠিক আছে। তো এখানে দেখুন আরো কিছু কথা এখানে আপনাকে একটু শুনতে হবে, সেটা হচ্ছে কি স্ট্যাটিক ভার্বস ক্যান বি ইন দ্য প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার টেন্স। কি হতে পারে? স্ট্যাটিক ভার্ব আপনার কয়েকটা জায়গায় হতে পারে। জায়গাগুলো কি? দেখুন এখানে বলছি আমরা কি জায়গাগুলো, কয়েকটা জায়গা আমরা আইডেন্টিফাই করেছি। এখানে হচ্ছে বলছি যে স্ট্যাটিক ভার্ব কি কি হতে পারে, প্রেজেন্টের হতে পারে, পাস্টের হতে পারে এবং ফিউচারের হতে পারে। স্ট্যাটিক ভার্ব এই তিনটা জায়গায় হতে পারে। তারপর দেখুন হাউ এভার মানে হচ্ছে তবে, বিকজ দে ডেসক্রাইব স্ট্যাটিক কন্ডিশন, যেহেতু বা কারণ, যে কারণে, মানে যে কারণটা সেটা হচ্ছে যেহেতু তারা স্ট্যাটিক কন্ডিশন প্রকাশ করে, অবস্থা প্রকাশ করে, দে আর ইউজুয়ালি আনএবল টু প্রোগ্রেস থ্রু টাইম। প্রোগ্রেস, প্রোগ্রেস মানে কি, ওই যে প্রোগ্রেসিভ যে টেন্স গুলো আছে সেটার কথা এখানে বলা হচ্ছে যে যেহেতু অবস্থা প্রকাশ করা হচ্ছে তার মানে কি সেখানে আপনি প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করতে পারবেন না। এটা কি একটা অবস্থা প্রকাশ করা হচ্ছে, সে কারণে আপনি কি প্রোগ্রেসিভ টেন্স এখানে ব্যবহার করতে পারবেন না, না নাই, ঠিক আছে। অ্যান্ড they therefore cannot be used when forming the continuous or progressive form of the verb tense. That means আপনি এটাতে continuous tense ব্যবহার করতে পারবেন না। For this purpose, for this reason, এই কারণে they are sometimes referred to as non-continuous verb or non-progressive verbs. Non-continuous হতে পারে or non-progressive verb, মানে যেটা আমরা বলি আর কি, যেহেতু প্রোগ্রেসিভ না সে কারণে আমরা বলি নন প্রোগ্রেসিভ। তো এই ব্যাপারটা আশা করি এই পর্যন্ত বুঝেছেন। তবে সব কথারই কিন্তু তবে আছে, ঠিক আছে। বললাম এখানে আমরা সরকারিভাবে বলে দিলাম যে সরকারিভাবে বলা হচ্ছে কি যে স্ট্যাটিক ভার্বের সাথে আইনি যোগ করতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে সরকারি অ্যানাউন্সমেন্ট, কিন্তু প্রাইভেট অনেক পার্ট আছে। তো সেটার দিকে আমরা চলে যাই। দেখুন এখানে আমরা তবে দিয়ে, however মানে হচ্ছে তবে, some stative verbs can be used in a continuous tense in a certain situations, কিছু নির্দিষ্ট সিচুয়েশনে, as when describing যখন বর্ণনা করে। কি কি বর্ণনা করে দেখুন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখানে যখন বর্ণনায় আসে আর টেম্পোরারি স্টেট, টেম্পোরারি স্টেট ব্যাপারটা হচ্ছে কি অস্থায়ী একটা অবস্থা যদি চলে আসে, সাময়িক সময়ের জন্য যদি কোনো একটা অবস্থা হয় তাহলে আপনি সেখানে আইনজি করতে পারবেন। এবং দুই হচ্ছে দ্যাট হ্যাজ বিগান অ্যান্ড ওয়েল এন্ড, যেটা কি শুরু হয় এবং শেষ হয়ে যাবে, এই ক্ষেত্রে আপনি স্ট্যাটিক ভার্ব ব্যবহার করতে পারেন। দেখুন আপনি যদি বলেন যে আই লিভ ইন বাংলাদেশ, এই সেন্টেন্সটা যদি বলেন, এই সেন্টেন্সটার মানে কিন্তু কোনো টেম্পোরারি স্টেটও না, আবার হ্যাজ বিগান অ্যান্ড ওয়েল এন্ড মানে শুরু হয়েছিল এবং শেষ হবে এরকম কোনো পরিস্থিতিও কিন্তু না।
ব্যাপারটা কি বুঝেছেন কিনা দেখুন। আমি যদি বলি আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বিডি, সেক্ষেত্রে দেখুন আপনি এই সেন্টেন্সটাতে কখনোই আইএনজি করতে পারবেন না। এই লিভ কিন্তু এটা কিন্তু আপনার কি একটা স্টেট ভার্ব, কারণ আপনি এখানে কোথায় থাকেন এটা বুঝাচ্ছেন। ঠিক আছে, কোথায় থাকেন এই ব্যাপারটা এখানে আপনি ইঙ্গিত করে বুঝাচ্ছেন যে আমি বাংলাদেশে থাকি আর বাংলাদেশে বসবাস করি। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই বলতে পারবেন না আই এম লিভিং ইন বিডি, আই এম লিভিং ইন বিডি, কারণ এটা টেম্পোরারি স্টেটও না, আবার কি দ্যাট হ্যাজ বিগান অ্যান্ড ওয়েল এন্ড এরকম কোনো সিচুয়েশন না, যেটা এখন শুরু হয়েছে আবার শেষ হয়ে যাবে এরকম সিচুয়েশন না। আপনি বাংলাদেশে আগে থেকেই আছেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তো এই ব্যাপারটা আপনি কি আইএনজি করতে পারবেন না। এই জায়গায় আপনি আইএনজি করলে এটা ভুল, গ্রামাটিক্যালি ভুল, এবং আপনাকে কোনো মার্ক দিবে না যদি আইএনজি করেন। ঠিক আছে, তো এই দুটি বিষয় আপনাকে মনে রাখতে হবে। সেটা কি বিষয়? সেটা হচ্ছে এই টেম্পোরারি স্টেট অ্যান্ড দ্যাট বিগ্যান অ্যান্ড উইল এন্ড, এই দুটো কন্ডিশন। আর আগেরটাই আমরা বলছিলাম রিসেন্ট চেঞ্জ, দেখুন গুলিয়ে ফেলবেন না, আগেরটা ছিল মেন্টাল ভার্ব আর এটা হচ্ছে কি স্টেট ভার্ব। তো এবার আমরা চলে আসি যে স্টেটিভ ভার্ব জেনারেলি ফল ইনটু ফলোইং গ্রুপস। নিচের গ্রুপগুলোতে স্টেটিভ ভার্ব গুলো পড়ে, মানে বিভিন্ন গ্রুপে আমরা এখানে আলোচনা করবো। আই এম লিভিং ইন বাংলাদেশ ফর 10 days, বাংলাদেশে 10 দিন ধরে আমি বসবাস করছি। যদি এটা হয়, তাহসিন চাই বলছেন যদি এটা হয় আইএনজি, তাহলে কনটেক্সট চেঞ্জ হয়ে যাবে। এর মানে হচ্ছে আপনি রোহিঙ্গা, মানে মায়ানমার থেকে এসেছেন, 10 দিন থাকবেন, 10 দিন থাকার পর আবার কোন দেশে চলে যাবেন, ইন্ডিয়ায় পাঠায় নাকি নোয়াখালী রাষ্ট্রে পাঠায় এটার খবর নাই, আপনি এখানে কি টেম্পোরারি, সেক্ষেত্রে আপনি বলবেন আই এম লিভিং ইন বাংলাদেশ ফর 10 days। ওকে, হ্যাঁ, ভার্ব ডায়াগ্রাম ডিপেন্ডস অন সেন্স এন্ড কনটেক্সট, হ্যাঁ কারেক্ট কারেক্ট আনসার করেছেন। ভার্ব ডায়াগ্রামের আর ভার্বের এই ফেজটি আপনার কমপ্লিটলি সেন্সের উপর এবং কনটেক্সটের উপর ডিপেন্ড করবে। কনটেক্সটের বিভিন্ন কনটেক্সট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখুন যে ব্যাপারটা বলছেন যে মাই ব্রাদার ইজ লিভিং ইন ওমান বলেছেন একজন, ওমানে তার ভাই বসবাস করে, সেক্ষেত্রে আপনি ওমান বলেছেন, মাই ব্রাদার ইজ লিভিং ইন ওমান, তার মানে এটা যদি টেম্পোরারি স্টেট হয় তাহলে বলতে পারবেন, এবং যেটার শুরু আছে শেষ হবে এরকম হলে বলতে পারবেন। কিন্তু আপনি যদি বাংলাদেশে যে তাহসিন ভাই যেটা বলছেন সেটা হচ্ছে কি যে, খেয়াল করুন তাহসিন ভাইয়ের যে প্রশ্নটা উনি করেছেন বা যে সেন্টেন্সটা লিখেছেন যেটা হচ্ছে কি আই এম লিভিং ইন বাংলাদেশ, তিনি বলেছেন যে আই এম লিভিং, দেখুন লিভিং আইএনজি কিন্তু যোগ করা হয়েছে, আই এম লিভিং ইন বাংলাদেশ ফর 10 days। কিন্তু এটা কনটেক্সটটা কিরকম হবে? এই কনটেক্সটটা হবে যে উনি বাংলাদেশী না, এক হচ্ছে উনি বাংলাদেশী না, আর এক হচ্ছে উনি এখানে থাকবেনও না। এই ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা লিখতে পারবেন, আই এম লিভিং ইন বাংলাদেশ ফর 10 days। দ্যাট মিনস আপনি হয়তো, আবারও বলি, আপনি হয়তো রোহিঙ্গা অথবা কোনো দেশ থেকে ভেসে এসেছেন এবং সেখান থেকে ভেসে না আসেন, উড়েও আসতে পারেন। আই এম লাভিং ইউ এর মানে কি ইউ কে টেম্পোরারি লাভ করি, আই এম লাভিং ইউ, এটা এটা তো মেন্টাল ভার্ব, আই এম লাভিং ইউ এটা তো মেন্টাল ভার্ব ভাই। মেন্টাল ভার্বে আমরা কি বলেছি? মেন্টাল ভার্বে বলেছি আপনি হঠাৎ করে রিসিম চেঞ্জ হয়েছে আপনার মধ্যে রিসিম চেঞ্জ হয়েছে, আপনি মনে করতেছেন যে আপনার নিব্বিত বিশেষ ক্যাডার হয়ে যাচ্ছে নিব্বা, বা আপনি দেখলেন হঠাৎ করে মানে একদিন দেখলেন সেই স্ট্যাটাস দিচ্ছে আলহামদুলিল্লাহ আই হ্যাভ গট ক্যাডার ফর এসপি অর ফরেন ক্যাডার, হঠাৎ করে আপনার মধ্যে কি ভালো লাগা আবিষ্কার হয়েছে। তো সে তখনই আপনি মেসেজ দিয়ে বললেন যে আই এম লাভিং ইউ। এটা যদিও বলা ঠিক না, মানে এটা কখনোই বলবে না, কারণ এটা তো বললে তো প্রকাশ পেয়ে যাবে, ঠিক না? এটা আপনি কখনোই বলবেন না। তো যদি বলে ফেলেন আর কি, আর মানে দাঁড়াবে এটা যে আপনি হঠাৎ করে ভালোবাসতে শুরু করেছেন, এটা টেম্পোরারি না, তারপর আপনার থাকবে, মানে হঠাৎ করে এটা শুরু হয়েছে, ঠিক আছে, এটা চলে যাবে এরকম কিছু না। স্টেট ভার্বে যদি ব্যবহার করেন তাহলে সেটা অস্থায়ী, এটা চলে যাবে। আই এম ওয়েটিং ফর ইউ 10 minutes, আই এম ওয়েটিং ফর ইউ 10 minutes, ওয়েটিং ফর ইউ ফর 10 minutes, ওয়েটিং ফর ইউ ফর 10 minutes, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি 10 মিনিট ধরে। আই লিভ ইন জিনাইদা বাট নাও আই এম লিভিং ইন ঢাকা, বাট আই এম নাও লিভিং ইন ঢাকা। কনটেক্সট ঠিক আছে, যেহেতু আপনি এখানে ঢাকা এবং জিনাইদাহের পার্টটা নিয়ে আসছেন, সো আপনি কোথাও সাময়িকভাবে বসবাস করতেছেন এবং চলে যাবেন, এই ক্ষেত্রে আপনার সেন্টেন্স কারেক্ট হয়েছে। ঠিক আছে, ওকে। তার ফার্স্ট পেজের মতো সেকেন্ড পেজের ভিডিওগুলো আগেই দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। আমি দিয়ে দিব, যদি মাঝে মাঝে এরকম হয় যে আজকে ক্লাস নিতে হবে না, লাইভ ক্লাস লাগবে না, তাহলে আমি দিয়ে দিব। তো আপনারা লাইভ ক্লাসও করবেন প্রতিদিন, আবার রেকর্ড ক্লাসও করবেন, এতে দেখা যাচ্ছে কি উল্টাপাল্টা হয়ে যায়। আই এম ওয়েটিং ফর ইউ 10 minutes, হ্যাঁ ফর 10 minutes, ওকে। তো এবারটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসি স্টেটিভ ভার্বস জেনারেলি ফল ইনটু ফলোইং গ্রুপস। নিচের গ্রুপগুলোতে এটা পড়ে। কি কি গ্রুপে পড়ে দেখুন, প্রথম যে গ্রুপটা সেটাকে আমরা নামকরণ করেছি ভার্বস অফ ইমোশন। স্ট্যাটিক ভার্ব কি করতে পারে? কোনো ইমোশন প্রকাশ করতে পারে, আবেগ প্রকাশ করতে পারে, ঠিক আছে, আবেগ আর ইমোশন প্রকাশ করতে পারে। সেক্ষেত্রে
আবেগ ওর ইমোশন প্রকাশ করতে পারে। যেমন দেখুন আমি বললাম একটা সেন্টেন্স এখানে লেখা আছে, সেটা হচ্ছে কি আবেগ প্রকাশ করা হচ্ছে। হি লাইকস ওল্ড মুভিজ, হি লাইকস ওল্ড মুভিজ, সে ওল্ড মুভি কি করে পছন্দ করে আর ভালোবাসে। তো এখানে দেখুন ব্যাপারটা, আশা করি কনটেক্সটের ব্যাপারটা বুঝে গেছেন। লাইকস এমন হচ্ছে কি সে পুরোনো দিনের মুভি পছন্দ করে বা ভালোবাসে। এটা এখানে আপনি আইএনজি করলে কিন্তু ভুল হবে, এখানে আইএনজি করলে কি সেন্টেন্সটাই কাটা যাবে। এর মানে হচ্ছে কি আপনি পুরোনো দিনের ছবি পছন্দ করেন, অনেকে দেখবেন যে বাসায় সময় পেলে পুরোনো দিনের ছবি দেখে, নায়ক মান্না, তারপর আপনার শাবনূর, শাবানা, ববিতা, মানে অনেকেই দেখে, ঠিক আছে, অনেকেই দেখবেন, মানে এখন ইউটিউবের যুগ তো অনেকেই ইউটিউবে আগের দিনের ছবি দেখে। তার মানে সে পুরোনো দিনের ছবি খুব পছন্দ করে বা খুব ভালোবাসে, পুরোনো দিনের গান অনেকে পছন্দ করে, অনেকে ভালোবাসে। তো এই ব্যাপারগুলোকে কিন্তু কখনোই আপনি আইনজি করতে পারবেন না। এটা আপনার পার্সোনালিটি প্রকাশ করছেন যে আমি এটা পছন্দ করি, আমি ওটা খাই, ওটা ভালো লাগে আমার। এগুলো আপনি কখনোই আইনজি করতে পারবেন না। এটা স্টেটিভ ভার্ব এবং স্টেট প্রকাশ করা হচ্ছে, মনের অবস্থা প্রকাশ করা হচ্ছে যে আমি পুরোনো দিনের গান পছন্দ করি। সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে আপনার কি এটা কিন্তু টেম্পোরারি স্টেটও না, আবার এটা শুরু হয়েছে এবং শেষ হয়ে যাবে এরকম কোনো ঘটনাও এটি কিন্তু না। শুরু হয়েছে শেষ হয়ে যাবে এরকম কোনো ঘটনা না, এবং কি টেম্পোরারি কোনো স্টেটও না। ঠিক আছে, ব্যাপারটা আশা করি বুঝে গেছেন, এখানে তো বলছি না। ঠিক এরকম আমরা ভার্ব অফ ইমোশন, যেটা দিয়ে ইমোশনালি বা আমাদের ইমোশন থেকে আবেগের সাথে যেগুলো মিশে থাকে, এসব ভার্ব আমরা এখানে উদাহরণ আরো রেখেছি। যেমন মাই সন লাভস টু রিড, আমার ছেলে পড়তে ভালোবাসে। পড়তে ভালোবাসে এটা তার একটা মানে আবেগ এবং তার একটা মানে কি মানে সে পড়তে ভালোবাসে, তার একটা অভ্যাস, তার একটা স্বভাব। আই এনজয় ওয়াকিং অ্যালং দ্য বিচ, বিচে আমি একা একা হাঁটতে, বিচে হাঁটতে আমার খুব ভালো লাগে। আই হেট টু ইট ডিনার অ্যালোন, আমি একা রাতে খেতে খুব অপছন্দ করি ও ঘৃণা করি। দ্য কিডস ডিসলাইক শেয়ারিং দেয়ার টয়েস, মানে বাচ্চারা, ছেলেরা তাদের খেলনা শেয়ার করাটা কি অপছন্দ করে। সো এটা তাদের একটা বৈশিষ্ট্য। আই প্রিফার সালাদ টু ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাইয়ে আমি সালাদ পছন্দ করি। আই ডোন্ট মাইন্ড ইটিং ভেজিটেবলস, আমি ভেজিটেবল খাওয়ায় কখনোই মনে কিছু করি না। এটা কি এটা আমি এই মুহূর্তে কোনো কিছু হচ্ছে এরকম বোঝাচ্ছে না। এখানকার যা আছে সবাই আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব প্রকাশ করছেন, যেটা আপনার সাথে নিত্যদিনের একটা ঘটনা বা পার্সোনাল বিষয় এখানে শেয়ার করছেন, যে কারণে এগুলোকে আপনি আইনজি করতে পারবেন না। আইনজি করা এগুলো কি, এগুলো আইনজি করা হচ্ছে হারাম। ঠিক আছে, এগুলো আইনজি করলে আপনাকে সেন্টেন্স হিসেবে গণ্য করা হবে না, এগুলোকে ভুল বলা হবে। তারপর আমরা চলে আসি যে ইউজ দ্য কন্টিনিউয়াস ফর্ম। এখন এই জায়গায় যদি আপনি কন্টিনিউয়াস করেন, ঠিক আছে, তো বলছি যে কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস আগের যে পরিস্থিতিগুলো বা যে কনটেক্সট গুলো আমি এখানে বলেছিলাম এই কনটেক্সটে কন্টিনিউয়াস হবে না। কনটেক্সট চেঞ্জ করলে কি আপনার হতে পারে। সো আমরা কনটেক্সট চেঞ্জ করার কিছু চলে আসি। যেমন দেখুন বললাম কি যে উই আর লাভিং, এই যে লাভিং ব্যাপারটা চলে আসছে। দেখুন উই আর লাভিং দিস নেইবারহুড, উই আর লাভিং দিস নেইবারহুড, আমরা এই পাড়া মহল্লা বা আশপাশটাকে ভালোবাসতে শুরু করছি। ঠিক আছে, এটা হচ্ছে কি যে আপনি ধরেন কোথাও গেলেন, কোথাও বাসা নিছেন নতুন কোনো এলাকায়, সেখানে বাসায় গিয়ে কয়েকদিন থাকার পর হঠাৎ করে দেখলেন যে আপনার মধ্যে কি চেঞ্জ হয়েছে, এবং সেটা কি যে আপনি ওই পাড়ার প্রতিবেশী বা মহল্লাদেরকে খুবই ভালো লাগতে শুরু করেছে আপনার। সেক্ষেত্রে উই আর লাভিং দিস নেইবারহুড, উই আর লাভিং আওয়ার ফ্রেন্ডশিপ, এই যে বিভিন্ন জিনিস আপনি এখানে বলতে পারেন। আই এম লাইকিং আওয়ার চান্সেস অফ উইনিং দ্য চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, মানে বিজয়ী হওয়ার যে সম্ভাবনাটা আছে না, সেটার দিকে আমার খুব নজর পড়েছে ভাই, সেটাকে আমি খুব এনজয় করতেছি, সেটাকে আমি পছন্দ করতেছি, ভালো লাগতেছে। চ্যাম্পিয়নশিপ জয়ের সম্ভাবনাটা আমার ভালোই লাগছে। মানে এই যে জয় পাইতেছি, হঠাৎ করে ক্রিকেট খেলতেছেন, ধরেন ক্রিকেট খেলতেছেন, বাংলাদেশ বাংলাদেশ দল ক্রিকেট খেলতেছে, তো হঠাৎ করে শো করলো যে বাংলাদেশ খেলার সম্ভাবনা, জেতার সম্ভাবনা 90%। তো এই যে হঠাৎ করে আপনি 90% দেখলেন, দেখার পর হঠাৎ করে আপনার মনের মধ্যে কি ভালো লাগা শুরু হচ্ছে, মানে এই সম্ভাবনাকে আপনার ভালো লাগতে শুরু করেছে। সেক্ষেত্রে আপনি বলবেন আই এম লাইকিং আওয়ার চান্সেস অফ উইনিং দ্য চ্যাম্পিয়নশিপ, আই এম হেটিং দ্য সেকেন্ড সিজন অফ দিস শো। দেখুন আপনি হঠাৎ করে আপনার ব্যাপারটা এটা চেঞ্জ হয়েছে যে এই শো এর দ্বিতীয় সেশনটা আমার বাজে লাগছে। ঠিক আছে, তো ব্যাপারটা দেখুন শোটা চলে যাবে, টেম্পোরারি একটা স্টেট। আমি শো এর দ্বিতীয় সেশনটা কি আমার বাজে লাগছে, দ্বিতীয় সেশনটা আপনার খুব ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি কি আইনজি করতে পারবেন। ঠিক আছে, এর মানে এই না যে শোটা আজীবন ধরে চলছে, আপনি সেক্ষেত্রে আপনি মানে হেট বলবেন, হেট, এটা হচ্ছে কি আই এম হেটিং। ঠিক আছে, দেখবেন এই শো এর দ্বিতীয় সেশনটা কি আমার বাজে বাজে লাগছে। তো শো একটা কি টিভিতে যে শোটা হয় এটা একটা পার্টলি একটা জিনিস, এবং হঠাৎ করে কোনো একটা শো এর একটা অংশ আপনি দেখলেন, আপনার কাছে ঘৃণা ঘৃণা লাগতে শুরু করেছে, সেক্ষেত্রে আপনি এটা বলবেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপর দেখুন এখানে একটা জিনিস শেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে অলদো এনজয় ইজ এ ভার্ব অফ ইমোশন, ইট ইজ অফেন ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম অ্যান্ড ইজ নট কনসিডার্ড ইনফর্মাল। ফর ইনস্টেন্স, দেখুন এটা সচরাচর হি ইজ এনজয়িং হিজ নিউ ফাউন্ড ওয়েলথ, সে তার নতুন পাওয়া সম্পদ কি করছে, উপভোগ করছে, উপভোগ করছে, মানে সে নতুন সম্পদ পেয়েছে, সে উপভোগ করছে। আর ইউ এনজয়িং ইউর মিল, খাবার ভালো লাগছে তোমার, মজা লাগছে। তো দেখুন এনজয়িং, এনজয়ের সাথে অনেকে বলে যে আইএনজি হয় না,
সেক্ষেত্রে আপনি টেম্পোরারি স্টেট আর হঠাৎ করে শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আইনজি যোগ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরবাধা নিয়ম আর রুলস নেই। তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। তবে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রেফারের ক্ষেত্রে however there are still some verbs of emotion that generally don't take a continuous form, as in যেমন he is preferring her old school, ঠিক আছে? আপনি যদি প্রেফারের সাথে আইনজি দেন তাহলে এটা ভুল হবে, সে তার পুরনো স্কুলকে শ্রেয় মনে করে বা অধিকতর পছন্দ করে। সেক্ষেত্রে এখানে আপনি প্রেফারের সাথে আইনজি যোগ করতে পারবেন না, কারণ প্রেফার মানে হচ্ছে কি অধিকতর পছন্দ করা, এবং প্রেফার ভার্বটি এভাবে সৃষ্টি হয়েছে যে এটার সাথে আইনজি হয় না। এটা মানে হচ্ছে কি, আপনি আইনজি করলে লাইক দিবেন, প্রেফার না করে লাইক দিবেন, যে লাইকিং, সেক্ষেত্রে লাইক দিবেন। কিন্তু প্রেফার ভার্বটা আবিষ্কার হয়েছে বা ইংরেজদের যেটা প্রচলন, সেটা হচ্ছে কি, এই প্রচলন এটার সাথে আর আইনজি যোগ করে কথা বলে না। এটা মানে আইনজি যোগ করে কথা বললে বেমানান লাগে, ঠিক আছে? শীজ প্রেফার মানে প্রেফার মানে কি অধিকতর পছন্দ করা, মানে অনেক বেশি পছন্দ করা। তো অনেক বেশি পছন্দ করার ব্যাপারটা কি, মানে অনেক আগে থেকেই হয়ে থাকে। মানে হঠাৎ করে আপনি অনেক বেশি পছন্দ করতেছেন এরকম খুব কমই হয়। মানে অধিকতর পছন্দ করা বা প্রেফারের ব্যাপারটা হচ্ছে কি, এটা মানে ওয়ার্ডের অর্থটা প্রেফার মানে হচ্ছে এটা হঠাৎ করে আপনি পছন্দ করতেছেন এরকম ক্ষেত্রে প্রিফার বসে না, এরকম ক্ষেত্রে কি বসে না, প্রেফার বসে না। প্রেফার বসে আপনার ওইরকম কনটেক্সটে, যেরকম কনটেক্সট গুলোতে আপনি মানে আপনার আগের পছন্দ, বর্তমানের পছন্দ, মানে অনেক দিনের পছন্দগুলো আপনি শেয়ার করেন। যেমন ধরেন আপনি চা পছন্দ করেন না, সিগারেট পছন্দ করেন, বা সিগারেট পছন্দ করেন না, চা পছন্দ করেন। সেক্ষেত্রে এই পছন্দটা কিন্তু হঠাৎ করে সৃষ্টি হয়েছে এরকম না, এটা আপনার অভ্যাস অনেক দিনের ছিল। সেই ক্ষেত্রে আমরা প্রিফার ব্যবহার করি। সো ভার্বটার দিকে আপনার নজর রাখতে হবে, যে ভার্বটাই তৈরি হয়েছে কিসের জন্য, ভার্বটাই তৈরি হয়েছে আপনার মানে একটা স্থায়ী বিষয় প্রকাশ করার জন্য। একটা স্থায়ী বিষয় প্রকাশ করার জন্য ভার্বটা আবিষ্কার হয়েছে, সেক্ষেত্রে এটাকে আপনি আইনজি করতে পারবেন না, কারণ এটা স্থায়ী ভার্ব। এই ব্যতিক্রমটা মনে রাখবেন, এটা হচ্ছে কি স্থায়ী ভার্ব। আপনি প্রেফার দিয়ে ওই কথাগুলি বলবেন যেটা আপনার সাথে আগে থেকেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, যেটা আপনার একটা পার্সোনালিটি, মানে আজকের না, অনেক আগের। তো আমরা এখানে দেখুন, এখানে কিছু জিনিস এখানে শেয়ার করেছি, সেটা হচ্ছে কি, যে চলুন প্রেফার সম্পর্কে জেনে নিই। প্রেফার ভার্বটি সম্পর্কে আমরা জেনে নিই। নিম্নোক্ত 5টি টাইপে প্রেফার শব্দটি বসে থাকে, মানে প্রেফারের ওয়ার্ডগত আলোচনা এখানে করা আছে। প্রিফার ভার্বটা আপনি কিভাবে বসাবেন আর কি, প্রিফারেবল, প্রিফারেবলি, ঠিক আছে, এরকম এখানে ভার্বের ব্যবহার দেওয়া আছে। যদিও এটা এই অধ্যায়ের কোনো আলোচনার বিষয় না, জাস্ট একটু বেশি জানার জন্য আমি এখানে উল্লেখ করেছি প্রেফার ভার্বটা কিভাবে ব্যবহার হয় আর কি। তো এখানে বিভিন্ন ভার্বের ব্যবহার দেওয়া আছে, আপনারা পিডিএফ ফাইল থেকে এটা পড়ে নেবেন, আমি এখানে পড়াচ্ছি না এই বিষয়টা। প্রিফার শব্দটা আর কি, শব্দের ব্যবহার আপনি পিডিএফ ফাইল পড়লেই পেরে যাবেন বা বুঝে যাবেন। তারপর দেখুন আমরা চলে আসছি, ওই যে বললাম যে স্ট্যাটিক ভার্বের অনেকগুলো গ্রুপ আছে, তো এবার নেক্সট গ্রুপে চলে আসছি। নেক্সট গ্রুপটা কি, নেক্সট গ্রুপ হচ্ছে verbs of possession and attribution। possession and কি, attribution। possession মানে কি, মালিকানা বা কারো গুণ, আর attribution মানে কি, গুণবাচক কোনো কিছু। এই ধরনের যে ভার্ব গুলো আছে সেগুলো প্রকাশ করার জন্য আমরা স্ট্যাটিক ভার্ব ব্যবহার করি, ঠিক আছে? তো দেখুন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, যে টপিকসটা বুঝতে পেরেছেন কিনা। আমরা কিন্তু আলোচনা করছিলাম আপনার ভার্বের, কি আলোচনা করছিলাম আমরা, ভার্বের স্ট্যাটিক ভার্বের প্রকারভেদ। স্ট্যাটিক ভার্বকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করেছি। একটা গ্রুপ ছিল ভার্ব অফ ইমোশন, এবং আরেকটা গ্রুপ আছে কি, ভার্বস অফ পসেশন এন্ড অ্যাট্রিবিউশন। মানে মালিকানা প্রকাশ করা যায় যেগুলো দিয়ে, সেগুলো হচ্ছে ভার্ব অফ পসেশন। আর অ্যাট্রিবিউশন মানে হচ্ছে যে দোষ গুণবাচক কোনো কিছু আর কি, মানে সেই কোনো কি পারে কি পারে না এই ধরনের যে ব্যাপারগুলো আছে সেটা। তো আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন, প্রকারভেদের ব্যাপারটা। এবং ভার্ব অফ পসেশনের যে ব্যাপারটা সেটা আমরা দেখাচ্ছি। দেখুন ক্লাসটা কি আমরা এখানে কি শেষ করবো নাকি বাড়াবো, একটু বলবেন। বোরিং লাগলে ক্লাস করাবো না। তো দেখুন ভার্ব অফ পসেশন আর অ্যাট্রিবিউশনের যে ব্যাপারটা আছে, সেগুলো অনেকেই বলছেন যে আজকের মধ্যে এখানেই থাক। ওকে, আজকের মধ্যে এখানেই থাক, অনেক বেশি জিনিস নিতে পারবেন না আবার। এখানে অনেক বিষয় আছে, জটিল বিষয় আমি আলোচনা করেছি, সেটা সেটা কিন্তু আসলেই খুবই জটিল। ব্যাপারটা ভালো করে খেয়াল করবেন, যে আমরা এখানে দুটি কনটেক্সটের সাথে আপনাকে পরিচয় করে দিয়েছি। এই কনটেক্সট দুটি আপনি মনে রাখবেন, এবং এখানে আরো ক্যাটাগরি আছে। যেমন পরের ক্যাটাগরি হচ্ছে কি, ভার্বস অফ কগনিশন। কগনিশন, ভার্বস অফ কগনিশন। কগনিশন মানে হচ্ছে কি, মানে উপলব্ধি করা, বুঝা। তারপর হচ্ছে এগুলোর ব্যবহার আছে, এবং এগুলোরও কন্টিনিউয়াসে কি হবে, নরমালে কি হবে ব্যবহার আছে।
ভার্বস অফ স্টেটস অর কোয়ালিটিস, ভার্বস অফ স্টেটস অর কোয়ালিটিস আছে। তারপর আপনার এখানে দেখুন ভার্ব অফ স্টেটস অফ কোয়ালিটির পর আমরা চলে আসছি স্টেট অফ বিং ভার্ব। 2 নম্বর ক্লাস হবে আমাদের স্টেট অফ বিং ভার্ব। স্টেট অফ বিং ভার্ব মানে হচ্ছে কি, ওই যে আপনার শিখছেন লিঙ্কিং ভার্ব, এটাকে বলা হয় স্টেট অফ বিং ভার্ব। আমরা স্টেট অফ বিং ভার্ব পড়ব এবং লিঙ্কিং ভার্ব বিষয়ে এখানে ক্লিয়ার ধারণা দিব। সেন্স ভার্ব আছে, সেগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা করব। তারপর হচ্ছে ডুয়াল মিনিং ভার্বস। ডুয়াল মিনিং ভার্বস নিয়ে আমরা আলোচনা করব, যে একটি ভার্ব দুই অর্থ দিতে পারে জাস্ট প্যাটার্ন চেঞ্জ করলে। সেক্ষেত্রে আমরা ডুয়াল মিনিং ভার্ব শিখবো। ডুয়াল মিনিং ভার্ব এই ক্ষেত্রে কি হয়, ওই ক্ষেত্রে কি হয়, দুই পাশে কি হয়, তিন পাশে কি হয়। সেক্ষেত্রে আমি আবারও বলি যে ক্লাসে মনোযোগ রাখবেন এবং খুবই চিন্তা করবেন বা ভাববেন। ঠিক আছে, চিন্তাশীল হতে হবে একটু। Oh